বর্তমানে আপনারা তো সিজন 1 আর সিজন 2 এর কাহিনী পড়েছেন, কিন্তু এবার সিজন 3 এর মধ্যে আপনারা বাকি কাহিনীগুলো শুনতে পারবেন। রাজীব আর রিয়াজ কি আজ মারা গেল নাকি বেঁচে আছে তা আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। সাথে বাকি 2টা সিজনে থাকা বাকি রহস্যগুলো যা আপনারা এই সিজনে মিলে জানতে পারবেন। তবে এই সিজনটা একটু রহস্যজনক হবে, কেননা কিছু কিছু কাহিনী এখানে থাকবে আর বাকি কাহিনী আরও সামনে পাবেন। কেননা ছোটকাল থেকেই গরিবদের পছন্দ করতো না। এরা কিভাবে বুঝলো আকাশ ওর ছোটবেলার সাথী আর আকাশের এত ধনী হওয়ার রহস্য? এই সব রহস্য আপনারা জানতে পারবেন। তাহলে আগে আমরা 18 বছর আগে ফিরে যাই, কেননা এই 18 বছর আগে এমন কিছু হয়েছিল যার জন্য এরা গরিবদের দেখতে পারতো না। আর এই কাহিনীগুলো আপনাদের অজানা ছিল, সেজন্য এই সিজনে সেই কাহিনী আর বর্তমান নিয়ে জানতে পারবেন। তবে ধৈর্য হারা হবেন না, কেননা প্রথমত কিছু কাহিনী আপনাদের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু যখন সামনের কাহিনীগুলো শুনবেন বা পড়তে থাকবেন তখন দেখবেন আপনাদের থেকে আগের মতো সবটা ভালো লাগা শুরু করেছে। অতীত 18 বছর আগে আকাশ দুবাই এসেছিল ঘুরতে ওর বাবা মার সাথে। তখন আকাশের বয়স হবে 10 বছরের মতো। ছোটবেলা থেকেই আকাশের পরিবার অনেক ধনী ছিল। অন্যদিকে নীলাশা নামে একটা মেয়ের সাথে আকাশের দেখা হয়। নীলাশার পরিবারে ওর শুধু মা ছিল, আর আকাশের সাথে ওই মেয়েটার তখন দেখা হয়। তোমার নাম কি? আর এভাবে কাঁদছো কেন? আমার নাম নীলাশা, আর আমি কয়েক ঘন্টা ধরে কিচ্ছু খাইনি, সেজন্য অনেক খিদে পেয়েছে, তাই কান্না করতেছি। এই নাও কিছু ডলার, এইগুলো দিয়ে কিছু খেয়ে নাও। আমার মাও কিছু খায়নি। তাহলে একটা কাজ করো, আমার সাথে আমার বাসায় চলো, ওখানে খেয়ে নেবে কিছু, বা আমাদের সাথে থাকতে পারো। এতে মায়ের কষ্ট হবে, কেননা আমরা এত বস্তিতে থাকি, ওখান থেকে মাকে নেওয়া তো সম্ভব না। তাহলে তুমি একটু দাঁড়াও, আমি আমার আব্বু আম্মুকে বলতেছি। এই বলে আকাশ ওর বাবা মাকে বলে কথাগুলো। তারপর ওনারা নীলাশার কাছে এসে ওকে গাড়িতে নিয়ে চলে আসে বস্তিতে। তবে আসার সময় অনেক ফল আর খাবার কিনে আনে, এগুলো সাথে করে নীলাশার বস্তিতে আসে। তোমাদের ঘর কোনটা? এই যে আন্টি, একটা ঘর দেখা যাচ্ছে, ওইটাই আমাদের ঘর। ঠিক আছে, চলো তাহলে যাই আমরা ওখানে। এদিকে আকাশ ওর বাবা মা যেতে থাকে। এরপর সে ফলগুলো আর নীলাশার মা আর নীলাশাকে খেতে দেয়। ওনাদের খাওয়া হয়ে গেলে আপনারা কে? আপনাদের তো চিনলাম না। আমাদের চিনবেন না, আসলে আপনার মেয়ে রাস্তার ধারে কান্না করছিল বলে আমরা ওকে নিয়ে এখানে আসা। সত্যি আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। শোধ করতে হবে না, এই নিন, এখানে $2000 আছে। এগুলো দিয়ে আপনাদের আশা করি কয়েকটা মাস কেটে যাবে। কিন্তু এতগুলো ডলার আমাদের শুধু শুধু কেন দিবেন? আপনার মেয়েটা ভারী মিষ্টি, সেজন্য দিলাম। আজকে তাহলে চলি। এইদিকে আকাশের বাবা মা বের হয়ে আকাশ আর নীলাশাকে খেলা করতে দেখতে থাকে। আকাশ চলো, আমাদের এখন বাসায় যেতে হবে। আম্মু, আমি এখানে আরো কিছুক্ষণ খেলবো। তুমি যদি এখন খেলো এখানে, তাহলে তুমি পরে বাসায় ফিরবে কি করে একা একা? তুমি মামাকে পাঠিয়ে দিও, মামা এসে আমাকে নিয়ে যাবে। আবার হারিয়ে যাবে না তো? আন্টি, আমি ওকে দেখে রাখবো। তুমি নিজেই তো একটা পিচ্চি, তোমাকে দেখে শুনে রাখার জন্য তো কয়েকজন লোক লাগে, সেখানে তুমি কি করে আরেকজনকে দেখে রাখবে? আমি তো এখানেই থাকি, এখানকার সব কিছুই আমার চেনা। সেটাও ঠিক। আকাশ, আংটি আর মোবাইল সাথে, ওটা তোমার সাথে রাখবে সব সময়। ঠিক আছে আম্মু। আচ্ছা আব্বু, তোমরা সাবধানে যেও। এইদিকে ওনারা তো চলে যায়, অন্যদিকে আকাশ আর নীলাশা খেলতে থাকে। অন্যদিকে চলুন আমরা এরার কাছ থেকে ঘুরে আসি। এইদিকে আর ওর ভাই ঘুরতে বের হয়। এইদিকে বস্তিতে খেলা শেষ হলে আচ্ছা, আশেপাশে কোনো কিছু কি আছে খেলার মতো? হুম, আছে তো, এখান থেকে একটু দূরে। তাহলে চলো, আমরা ওখান থেকে ঘুরে আসি। আমি তাহলে মাকে বলে আসি, নয়তো মা পরে চিন্তা করবে। ঠিক আছে, যাও তাহলে। এদিকে আকাশ আর নীলাশা ওখানে থাকা একটা পার্কে আসে। পার্কে কোনো বল ছিল না বলে একটা বল কিনে আকাশ আর নীলাশা খেলতে থাকে।
তখন ওই জায়গা দিয়ে ইরা আর আবির দুজনেই হেঁটে যায় ওরা আকাশ আর নীলাশাকে দেখে। ভাইয়া, আমিও খেলবো। আমরা বাসায় এসে খেলবো। না ভাইয়া, আমি এদের সাথে খেলবো। কখন যে তোর মাথায় কি ঢুকে তা আমরা নিজেরাও বুঝতে পারি না, একবার এক এক রকম বাহানা। চলো ওদের সাথে দেখি। ঠিক আছে, চলো তাহলে। এইদিকে এরা আকাশের সাথে পরিচিত হয়, সাথে নীলাশার সাথেও। এদিকে সন্ধ্যা হতে থাকে। ইরা, এবার চল, আমাদের যেতে হবে। ভাইয়া, আর একটু থাকি। একটু পরে অন্ধকার হয়ে যাবে, তখন আমি আবার রাস্তা চিনবো না, তখন বাসায় যেতেও সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, চলো ভাইয়া। আর আকাশ, আমি তাহলে আজকে আসি। কাল আমি আবার আসবো এখানে। তুমি এখানেই থেকো। ঠিক আছে। এদিকে ইরা আর আবির তো চলে যায়। এইদিকে নীলাশা আকাশকে নিয়ে চলে আসে ওদের বস্তিতে। এদিকে নীলা আকাশ আর নীলাশার জন্য রান্না করে নেয়। নীলাশা আকাশকে নিয়ে খেতে আয়। হ্যাঁ আম্মু, আসতেছি। এইদিকে আকাশ অনেক দিন পর এভাবে ভিন্ন রকম খাবার খেয়ে নেয়। অন্যদিকে ভাই আমার, তুই বরং আকাশকে নিয়ে আয়। আপু, তুমি বলো আকাশ কোথায় আছে, আমি ওকে নিয়ে আসতেছি। ও তো বস্তিতে আছে। বস্তিতে মানে? তুমি ওকে বস্তিতে কেন রেখে এলে? ওর ওখানে কিছুক্ষণ ভালো লাগলো, সেই জন্য খেলার জন্য রেখে এসেছি। আপু, তাই বলে এভাবে বস্তিতে তুমি ওকে রেখে আসবে? তোকে এত কিছু জানতে হবে না, আমি ঠিকানা দিচ্ছি, তুই ওখান থেকে ওকে নিয়ে আয়। ঠিক আছে আপু। এরপর আকাশের ঠিকানা দিলে আকাশের মামা ওখানে চলে আসে। এসে দেখে আকাশ বসে আছে একটা মেয়ের সাথে। আকাশ ওর মামাকে দেখে দৌড়ে আসে। মামা, তুমি কখন এলে? এই তো এখনই এলাম। এখন চলো, তোমার মা অপেক্ষা করছে তোমার জন্য। ঠিক আছে, চলো। নীলাশা, আমি তাহলে আসি। কাল কিন্তু আবার আসবো। আসার সময় তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো আমি। এই বলে আকাশ তো ওখান থেকে চলে আসে। এভাবে পরের দিন ও আসে বস্তিতে। এভাবে আসা যাওয়ার মাঝে আকাশ, নীলাশা, ইরা আর আবিরের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু ইরা আর আবির জানে আকাশ আর নীলাশা ভাই বোন। এই ধারণার জন্যই আমাদের গল্পটা এত দূর এগুলো। কিভাবে এগুলো তা আপনারা গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। জানি অনেকের কাছে বোরিং লাগছে এখন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার বোরিং কেটে যাবে। কি করব, ওদের ছোটবেলার পরিচয় কিভাবে হলো, এরা কেন গরিবদের অপছন্দ করে, তার উত্তর জানতে হলে তো আপনাদের ওদের ছোটবেলার কিছু কাহিনী জেনে নিতে হবে। 3 দিন পর আকাশের বাবা মা আসে নীলার কাছে, মানে ছোট নীলাশার মায়ের কাছে এসে। আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? বলছিলাম কি, আকাশ এখানে বারবার আসা নিয়ে আমার ভাইয়ের অনেক কথাই বলে আমাকে। সেই জন্য যদি কিছু মনে না করেন, আপনারা আমাদের সাথে আমার ভাইয়ের বাসায় থাকতে পারেন। কিন্তু আমি কি করে থাকবো বলুন? আমার তো সব কিছুই বস্তিতে। দেখুন, আমি তাহলে কয়েকদিন পর এসে আপনাকে নিয়ে যাব। ঠিক আছে। এইদিকে আকাশ আর ইরার মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। এইদিকে 1 সপ্তাহ পর। আচ্ছা আকাশ, তুমি কি বস্তিতে থাকো? হ্যাঁ, কেন বলো তো? যদি বস্তিতেই থাকো, তাহলে তুমি এত ভালো ভালো পোশাক কোথায় পাও? এইগুলো তো আম্মু এনে দেয়। ও আচ্ছা, তাই বলো। চলো, আজকে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব, সাথে নীলাশাকেও। ঠিক আছে, চলো। ইরা ওদের বাসায় নিয়ে আসে। এইদিকে ইরার মা ওদের জন্য অনেক কিছু কিনে আনে, তবে বেশিরভাগই চিপস, জুস, আইসক্রিম আর চকলেট আনে। এভাবে কয়েকদিনে ইরা আর আকাশের বন্ধুত্ব আরও বাড়তে থাকে। এভাবে 10 দিন পরে আকাশ, এবার তো আমাদের ফিরতে হবে। কোথায় যেতে হবে আম্মু? কোথায় আবার? আমাদের বাড়িতে তো ফিরতে হবে। কিন্তু আমার যে ওদের ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না। এরকম কথা বলে না, কিছু না হলেও তো যেতেই হবে। কিন্তু আমার ফ্রেন্ডরা। আমাদের দেশেও তো তোমার অনেক বন্ধু আছে, ওদের সাথে খেলা করিও। ঠিক আছে আম্মু। এইদিকে আকাশ শেষবারের মতো ইরার সাথে যোগাযোগ করতে পারল না। এদিকে নীলাশা আর ওর মা আকাশের মামার বাসায় থাকে আর ওখানেই কাজ করে। এদিকে কয়েকদিন ইরা আকাশকে দেখতে পারেনি,
এইদিকে কয়েক মাস কেটে যায়। আবারও আকাশ ওর বাবা মার সাথে চলে আসে লন্ডনে ওর মামার বাসায়। কেমন আছো ভাইয়া? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা এত মাস পরে এলে? কি করব, বাবা মা তো আসতেও চাইছে না, তাও জোর করে আনলাম। এখন আমি এখানে 7 দিন থাকবো, তারপর আমাদের আবার চলে যেতে হবে। মা এই কয়েকটা দিন থাকবে? কিছুই করার নেই। এদিকে আকাশ আর নীলাশা খেলা করতে থাকে। এদিকে আকাশ অনেক কিছু ভুলে গেলেও ইরাকে এখনও ভুলতে পারেনি। এদিকে অনেক খুঁজেও ইরাকে পায়নি। কয়েকদিন পরে আচ্ছা, আমি নীলা ওর মেয়েকে নিয়ে শপিংয়ে যাচ্ছি। তুই আর তোর মামা তাহলে বাসায় থাক। আমিও আছি তোমাদের সাথে। এদিকে আকাশ তো আর যায়নি। অন্যদিকে আকাশের মা নীলা আর ওনার মেয়েকে নিয়ে শপিং করতে থাকে। তারপর ওখান থেকে বাসে ফিরতে থাকে, কিন্তু কয়েক ঘন্টা কেটে যায়, তাও বাসে কেউ আসলো না। এদিকে আকাশের বাবা আসে বাসায়। আকাশ, আকাশ, হ্যাঁ আব্বু বলো। তোমার মা কোথায়? আম্মু তো নীলাশা আর ওর মাকে নিয়ে শপিং এ গেল। আমি কত করে বলেছি আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাও নিল না। এখন দেখো, ওনারা সে দুপুরে আগে গেল, আর এখন সন্ধ্যা হতে চললো, কিন্তু কেউ এলো না। তা তোমার মামা কোথায়? মামা তো রুমের মধ্যে ঘুমাচ্ছে। এদিকে আকাশের বাবা ড্রয়িং রুমে বসে টিভি চালু করে। তখন টিভিতে নিউজ দেখে, ওনার হাত থেকে রিমোট পড়ে যায়। এদিকে আকাশ তখন কিছুই বুঝে উঠতে পারছে না। কি হয়েছে আব্বু, তুমি এমন করছো কেন? তোমার মামাকে ডেকে আনো। আচ্ছা, ডেকে আনছি। উপরে এসে আকাশ ওর মামাকে ডেকে আনতে যাবে, কিন্তু ওর মামা ঘুম থেকে আর উঠছে না। সেজন্য নিচে ও আবারও ওর আব্বুকে বলে, আব্বু, আব্বু, মামা তো চোখ খুলছে না। মামার মুখ দিয়ে কি যেন বের হচ্ছে। আকাশের মুখে এরকম কথা শুনে শাহজাহান চৌধুরী আরও বেশি অবাক হয়। সেজন্য তিনিও উপরে এসে দেখে আকাশের মামা মারা গেছে। কেউ ওনাকে বিষ খাইয়ে দিয়েছে, কিন্তু কে হতে পারে যে এইরকম কাজ করেছে? তাছাড়া এখন তো নীলাও নেই। তাছাড়া নীলা আর নীলাশার সাথে আকাশের আম্মুর এরকম অবস্থা, তার উপর আকাশের মামা। বুঝতে পারছি না কি হচ্ছে এইসব আমাদের সাথে। এসব ভাবতে ভাবতে ওনার নিজের অবস্থা খারাপ হয়ে যায়। তা উনি আকাশকে নিয়ে চলে আসে হসপিটালে। ওনাদের পরিবারের সবাইকে মৃত অবস্থায় দেখে ওনার নিজের চোখে পানি চলে আসে। এদিকে আকাশ ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর ওখান থেকে বডিগুলো নিয়ে এসে ওদের বাসায় ওখানে দাফন করা হয়। এদিকে পুলিশও আসে। আপনার মনের অবস্থা বুঝতে পারছি। এই সময়ে আপনাকে কোনো প্রশ্ন করাটা বোকামি, কিন্তু কি করব, সত্যিটা তো আমাদের জানতে হবে। কোন সত্যি? এত কিছু হয়ে গেল কি করে? যা হলো আপনার কিছুই হলো না। আপনি কি বলতে চাইছেন? আমি এগুলো করিয়েছি? দেখুন, আমরা তো বলবো না। আপনার কি কাউকে সন্দেহ হয়, বা আপনার কি কোনো শত্রু আছে? শত্রু তো আছে, তাও আমেরিকায়। হয়তো ওরা ওখান থেকে টার্গেট করেছে। কিন্তু আমি শিওর না। আচ্ছা, আমি আপনাকে সবটা বলি। আপনার স্ত্রী যখন গাড়ি চালাচ্ছিল, তখন ওনাদের একটা চাকার ব্রেক কাজ করছিল না। তার উপরে হাইওয়ে রোড, বুঝতেই পারছেন। সেজন্য ওনাকে বাঁচানোর আশঙ্কা খুব কম ছিল। আর আপনার শালাকে বিষ দিয়ে মারা হয়েছে। সম্ভবত উনি যখন দুপুরে খাবার খেয়েছে তখন দেওয়া হয়েছে। এই বিষয়ে শিকার আপনার ছেলেও হতে পারত, কিন্তু ওর নিজের হাতে এখনও খায় না বলে এই বিষের ঝামেলায় ওর কাছে যেতে পারিনি। আর আপনি মিটিংয়ে ছিলেন, সেজন্য আপনিও আসতে পারেননি। আমরা খবর নিয়ে দেখেছি, আমেরিকায় আপনার অনেক বড় বিজনেস আছে। সেজন্য সামান্য এই সম্পত্তির জন্য এত কিছু আর করবেন না। আপনাকে শুধু এতটুকুই বলবো, আপনার আর আকাশের উপরে হামলা হতে পারে। সেজন্য আপনাদের সিকিউরিটি দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার আমাদের দায়িত্বর মধ্যে পড়ে। কিন্তু এখনো তো বাকি কাজ শেষ হয়নি। ওর জন্য তো কিছুই করতে পারলাম না। দেখুন স্যার, আপনি বেঁচে থাকলে আবারও সব কিছু করতে পারবেন, কিন্তু আপনাকে তো আগে বেঁচে থাকতে হবে। তাও ঠিক। তাহলে আপনি ব্যবস্থা করেন, আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি। এইদিকে শাহজাহান চৌধুরী আকাশকে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হয়। অন্যদিকে ইস, অল্পের জন্য ওই শাহজাহান চৌধুরী বেঁচে গেল। তোরা এত কাজ করিস কিভাবে?
কি করব? আমরা কি জানি উনি যে গাড়িতে থাকবেন না? ও পুরো পরিবারকে মারার জন্য আমার এখানে আসা, কিন্তু এখন তো সে ঘুরে ফিরে বেঁচেই গেল। আপনি আমেরিকায় গিয়ে ওনাকে মেরে ফেলবেন, তাহলেই তো হয়। এটা কি সহজ কথা নাকি সহজ কাজ? আমেরিকায় ওকে মারা একদম সম্ভব না। তাহলে এখন করবেন কি? শুনছি ওনাকে সিকিউরিটি দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দিবে। তাহলে রাস্তায় ওর উপরে হামলা করার ব্যবস্থা কর। কি বলেন? এত সিকিউরিটির ভিতরে কিভাবে আমরা হামলা করব? এটা তো কোনোভাবেই সম্ভব না। কিন্তু এটাকে যে কোনোভাবেই সম্ভব করতেই হবে। আমরা চেষ্টা করব। আমার ছেলে রিয়াজ কোথায়? উনি তো বাসায় ঢুকছেন। আমি তাহলে আবার ফিরে যাচ্ছি। তোমরা ওই শাহজাহান চৌধুরীর উপর অ্যাটাক করো। ঠিক আছে বস, তাই হবে। এইদিকে শাহজাহান চৌধুরী উপরে ওরা হামলা করার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু পুলিশ আর অন্য কিছু সিকিউরিটি থাকার কারণে তার সম্ভব হচ্ছে না। সেজন্য ওরা ব্যর্থ হয়ে ফিরে এসে রাজীব চৌধুরীকে কল দেয়। কি রে, কাজ কত দূর হলো? কি করে কাজ হবে বলুন? ওকে কি মারতে পারিসনি? কিভাবে মারবো? পুলিশের সাথে তো কমান্ডো ছিল, আমরা কোনো কিছুই করতে পারিনি। ঠিক আছে, তোরা ওখানে থাক, আমি দেখি এই দিকে কিছু একটা তো করতেই হবে। এদিকে ওরা যে যার মতো কাজ করতে থাকে। অন্যদিকে ইরা আর আবির স্কুলে যেতে থাকে। তবে এই কয়েক মাসে ইরা ও আকাশকে অনেক মিস করে। যদিও ওরা ছোট, কিন্তু তাও মিস তো সবাই করে। কয়েকদিন পরে ভাইয়া, আকাশের কোনো খোঁজ পেলে? না রে, কতবার ওই বস্তিতে এসেছি, কিন্তু তাও তো ওদের কোনো খোঁজ পাইনি। কিন্তু তুই হঠাৎ করে ওর কথা কেন জিজ্ঞেস করছিস? আকাশকে দেখি না অনেক মাস হলো। এতই যখন মনে পড়ে, তখন এতদিন ধরে যখন খেলেছিস ওর সাথে, তখন ওর নাম্বার কেন নিলি না? আমার নিজের মোবাইল থাকলে তো আমি নাম্বার নিব। আচ্ছা চল এখন বাসায় যাই। এদিকে ওরা বাসায় যায়। অন্যদিকে 3 মাস পরে আকাশের মায়ের কিছু কাগজে দুবাইয়ের বাড়িতে থেকে যায়। তা নেওয়ার জন্য শাহজাহান চৌধুরী আসে আকাশকে নিয়ে। এই সুযোগে আকাশ আসে ওই বস্তিতে। এদিকে ওই দিন ইরাও আসে বস্তির কাছে ওই মাঠে খেলার জন্য। তখনও আকাশকে দেখতে পাই, সেজন্য দৌড়ে ওখানে আসতে যাবে, কিন্তু ওখানে আরও কিছু দৃশ্য দেখতে পাই। এতে এরা দাঁড়িয়ে যায়। এরা কি দেখেছিল তা আপনারা আরও পরে জানতে পারবেন, কেননা এখন বলা সম্ভব না। তা দেখে এরা তো আকাশকে ঘৃণা করতে থাকে। ঠিক তখনই আকাশ কারোর সাথে চলে যায় আর এরা বাসে এসে কান্না করতে থাকে। তা দেখে এরা বাবা মা আর আবির জিজ্ঞেস করতে থাকে, ইরা, এইরা, তুই এভাবে কাঁদছিস কেন? আম্মু, আমি আজকে আকাশকে দেখেছি। এদিকে আকাশের নামটা শুনে অবাক হয়, কেননা এর আগে কখনো এই নামে কিছু বলেনি। আবির, তুই কিছু জানিস? এরপর আবির এই কয়েক মাসে ঘটে যাওয়া কাহিনীগুলো বলতে থাকে। সবটা শোনার পর সামান্য একটা ছেলের কারণে তুই এভাবে কাঁদছিস? ছেলেটাকে আমি অনেক মিস করেছিলাম, কিন্তু আজকে যা দেখলাম তা দেখার পরে তো গরিব লোকদের দেখলে আমার ঘৃণা আসবে। আম্মু, এত ছোট বয়সে এত কিছু বুঝিস কি করে? আম্মু, তুমি কি সিনেমা দেখো না? কেন রে, সিনেমায় কি এইসব দেখানো হয় নাকি? সবটা না, কিছুটা আমি নিজে বুঝে নিয়েছি। এই তোর বয়স কত হবে রে? তোর থেকে 2 বছরের ছোট। এবার বাকিটা তুই হিসেব করে নে। দেখলো তো আব্বু, তোমার এই পিচ্চি মেয়ে কি বলে। ওই, আমার 10 বছর বয়স, তুই আমাকে পিচ্চি কেন বলিস? তুই কি জানিস আমার ক্লাসমেট এক একটার অনেকগুলো বয়ফ্রেন্ড সাথে করে নিয়ে ঘুরে? বাবা মার সামনে কি বলছিস? যা সত্যি তাই বলছি। চুপচাপ খেতে থাক। এদিকে ওরা খেতে থাকে। এইদিকে আকাশের জন্য এই ঘৃণা এরার মধ্যে দিন দিন বাড়তে থাকে। এভাবে কেটে যায় 8 বছর। এখন এরার বয়স 18 হলো। এখন এরা কলেজে পড়ে, আর এইদিকে আবিরও সেমভাবে কলেজে পড়ে। এইদিকে আপনাদের আকাশের ব্যাপারে তো বলতেই ভুলে গেছি। আকাশের কলেজ লাইফ শেষ করে ভার্সিটিতে ভর্তি হলো। সাথে ওর বাবার সাথে ব্যবসা কিভাবে করে তা শিখতে থাকে। এইদিকে আরও 3 বছর কাটে। ইরা আর আবির ভার্সিটিতে পড়তে শুরু করে। এইদিকে আকাশ আগের তুলনায় অনেক
বেশি বিজনেস সামলাতে থাকে আর পড়াশোনা করতে থাকে। বর্তমানে আকাশের বাবার অবস্থা ভালো না, সেজন্য। আকাশ, তোমাকে আমার কিছু কথা বলার আছে। কি কথা আব্বু? এই ফাইলে আমাদের সব কিছুর হিসাব আছে। আমার কিছু হয়ে গেলে এইগুলো দিয়ে তুমি সবটা সামলে নিতে পারবে। তুমি এভাবে কেন কথা বলছো? আচ্ছা, আমি কালকে একটা মিটিং ডেকেছি, সে মিটিংয়ে তুই থাকিস। কিসের মিটিং? আসলেই বুঝতে পারবি। এদিকে পরদিন একটা মিটিং ডাকা হলো, যেখানে প্রায় 300 জন লোকেদের ডেকে আনা হলো। আর যারা এসেছে তাদের মধ্যে 3-4 জন লোক হবে যারা আকাশের থেকে কিছুটা ধনী, আর বাকিরা আকাশদের তুলনায় অনেক কম। এইদিকে আকাশের বাবা শাহজাহান চৌধুরী স্টেজে উঠে নিজের বক্তব্য দিতে থাকেন। আপনারা অনেকেই আমার অসুস্থতা ব্যাপার জানেন, আর এটাও জানেন আমি বেশি দিন বাঁচব না। সেজন্য আমার যা কিছু আছে সব কিছু আমি আমার ছেলের নামে লিখে দিচ্ছি। এখন থেকে পুরো বিজনেস আমার ছেলে সামলাবে। কিন্তু স্যার, আপনার ছেলের বয়স এখন 24 থেকে 25 বছর। ও এই বয়সে আপনার এত বিজনেস, এত কিছু সামলাবে কি করে? ও আমার ছেলে, বিজনেস আমাদের রক্তের সাথে মিশে আছে। তাছাড়া আকাশকে আমি 4 বছর ধরে আমার সাথে রেখে আমার বিজনেস বুঝিয়েছি। আশা করি বাকিটা ওই নিজেই নিয়ে যেতে পারবে। তাছাড়া আমি যতদিন তো আছি ততদিন তো ওকে দেখে শুনে রাখবো। সেজন্য আমি চাই আপনারা আমার ছেলেকে চিনে রাখুন। এরপর সবার সাথে আকাশের পরিচয় করিয়ে দেয়। এদিকে আকাশের ভার্সিটি লাইফ শেষ, সেজন্য এখন পুরো সময়টা বিজনেসের দিকে যাচ্ছে। আকাশের চারিদিকে সিকিউরিটি, যেখানে যাই সেখানেই ওর সাথে সবসময় 5-6টা গাড়ি তো থাকবেই। কয়েকদিন পরে আকাশের বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। এতে ওর বাবাকে দেখার জন্য কয়েক লক্ষ মানুষ আসতে থাকে। এইদিকে কয়েকদিন পর আকাশ অফিসেও যায়নি। এদিকে 2 দিন পরে আকাশ ওর বাবার দেওয়া ফাইল পড়তে থাকে, যেখানে দুবাই ওর মামার যে বাড়িটা ছিল সেই বাড়িতে ওর মায়ের কিছু গহনা ছিল, যা ওর মা রেখেছিল, কারণ যখন আকাশ বড় হবে তখন সেই গহনাগুলো নিজের ছেলের বউয়ের হাতে তুলে দিবে। সেজন্য আকাশ দুবাইতে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে রিয়াজ, কোথায় তুই? কি হয়েছে আব্বু, তুমি ডাকছো কেন? তুই কি কিছু শুনতে পেরেছিস? কি শুনবো? আকাশ নাকি দুবাইতে এসেছে। তা এতে আমি কি করব? আকাশকে তো মারতে হবে। তুমি কি ঠিক আছো আব্বু? আকাশকে মারা মানে নিজের মৃত্যু ডেকে আনা। কিন্তু ওকে মারতে পারলে যে আমাদের জন্য সব দিক দিয়ে সুবিধা। তুমি ওর চিন্তা বাদ দাও। তাছাড়া আকাশ যদি জানতে পারে তুমি ওকে মারার জন্য চেষ্টা করে যাচ্ছ, তাহলে তোমার সাথে সাথে তো আমাকেও মেরে ফেলবে। এইদিকে ওরা তো চুপ হয়ে যায়। এইদিকে দুবাইতে আকাশ ওর মামার ওখানে আসে, আর ওখান থেকে ওর মায়ের কিছু গহনা নেয়, কেননা এই গহনাগুলো ওদের পূর্বপুরুষ থেকে এইগুলো ব্যবহার করে আসতেছে। এগুলো নিয়ে আকাশ আবার গাড়িতে উঠে যায়, কিন্তু গাড়ি চলতে থাকে তার মতো। কিন্তু তখনই স্যার, আজকে আপনার যাওয়া ঠিক হবে না। কেন, কি হয়েছে? স্যার, এখানকার কিছু বিজনেসম্যান আর রাজনৈতিক লোক আপনার সাথে দেখা করতে চায়। আমার সাথে কেন? তা তো আমরা জানি না, বাকিটা ওনাদের সাথে কথা বলার পরে বুঝতে পারবেন। তাহলে একটা হোটেলে থাকার ব্যবস্থা করো। স্যার, অন্য হোটেলে কেন? আপনারই তো কয়েকটা হোটেল আছে, ওখানে যে কোনো একটা হোটেল গেলেই তো হয়। ঠিক আছে, চলো তাহলে। এরপর নিয়ে আসা হলো হোটেলে। এইদিকে ম্যানেজার তো আকাশকে দেখে, স্যার, আপনি এখানে? আমাকে আগে বললে আমি নিজে আপনাকে নিতে আসতাম। তার কোনো প্রয়োজন নেই, আমার রুমটা ঠিক করো। স্যার, আমাকে 10 মিনিট সময় দিন, আমি এর ভেতরে আপনার রুমটা ঠিক করে দিচ্ছি। এদিকে ম্যানেজার কিছু স্টাফকে ডেকে আকাশের রুমটা ভালো করে পরিষ্কার করে আর রেডি করতে বলে। এইদিকে আকাশ এর এখনও আশাটা অনেকে জেনে গেছে। এইদিকে ওই সময়টা ইরাও ছিল ওর বান্ধবীদের সাথে। ইরার একজন বান্ধবী ওয়াশরুমে এসে শুনতে পায়, সেজন্য ও চলে আসে ইরার কাছে। দোস্ত, একটা খুশি সংবাদ আছে। কি হয়েছে বলবি তো? এই রেস্টুরেন্টের মালিক এসেছে। এটা শুনে আমাদের কি লাভ? তুই কি বুঝতে পারছিস? কি বুঝবো, বলবি তো?
এই রেস্টুরেন্টে মিলিয়ে ওনাদের 5টা শাখা। তার মানে কি দাঁড়ালো বলতো? তুই বল কি দাঁড়ালো? তার মানে হলো এইসব কিছুর মালিক ওই ছেলে। ওকে যদি পটাতে পারি তাহলে তো আমার লাইফ পুরো সেট হয়ে যাবে। তোর কি মনে হয় ওই ছেলে তোর ওপর ফিদা হবে? আমি কি দেখতে অসুন্দর নাকি? তোর থেকে আমি 1000 গুণ সুন্দর দেখতে, বুঝলি? সরাসরি বলে দে এটা যে তুই লাইন মারতে চাইছিস। সবটা যখন বুঝেছিস তাহলে এখন থেকে দুলাভাইয়ের নজরে দেখবি। দেখতেই তো পেলাম না। কাকে দেখতে পেলি না? কাকে আবার? যাকে নিয়ে কথা হচ্ছে তাকে। তোরা একটু চুপ করবি? সে কখন থেকে বকবক করেই যাচ্ছিস, একটা শান্তিতে খেতে তো দিবি? আচ্ছা, তোর সব ব্যাপারে এরকম মাথা গরম কেন হয় বলতো? আমি কখন মাথা গরম করেছি? এই তো একটু আগেও তো। এছাড়া কি বলবো বল? একটা ছেলে নিয়ে সে কখন থেকে পটর পটর করেই যাচ্ছিস, একটু চুপ তো করতে পারিস? তুই তো এমনিতেই কোনো ছেলেকে পাত্তা দিস না। আমি ছেলেদের 2 চোখে দেখতে পারি না। সেটা তো আমরা জানি, কিন্তু কারণটা কিন্তু আজও বললি না। তোরা কিন্তু এবার বেশি বেশি বকছিস। আমি কিন্তু রেগে গেলে তোদের খবর করে ছাড়বো। আচ্ছা বলবো না, এখন খেয়ে নে তাহলে। এইদিকে ওরা খাবার তো খেতে থাকে, খাবার খাওয়া শেষ হয়, এরপর ওরা উঠে যায়। এদিকে ইরা ম্যানেজারকে বিল দিতে যাবে। কার্ড থেকে বিলটা রাখুন। কার্ড ফিরিয়ে দিয়ে ম্যানেজার বলে, আজকে আপনাদের বিল দিতে হবে না। আমরা এখানে সব সময় আসি বলে এটা কি ফ্রিতে দিচ্ছেন নাকি? এটা তার জন্য না, তাহলে? আজকে আমাদের বড় স্যার এসেছে, সেজন্য আজকের দিন পুরো রেস্টুরেন্টে আর হোটেলের সবার বিল মাফ করা হয়েছে, শুধু আজকের জন্য। বাহ, ভালোই তো। ধনীরা তো বেঁচে গেল আজকের জন্য। কিন্তু উনি ধনীদের জন্য এটা করে, গরিব লোকেদের জন্য তো করতে পারতো। ওটাও করা হয়েছে, যত গরিব আছে সবাইকে আজকে ফ্রিতে খাওয়ানো হবে আমাদের হোটেলে। সেজন্য আমরা সব গেস্টদের উপরে নিয়ে যাব, আর যারা গরিব তাদের জন্য নিচে জায়গা করে দিব, এতে ওরা খেয়ে চলে যেতে পারবে। তা যারা এখন আসতে পারবে না তাদের কি হবে? আমাদের মোট 5টা ব্রাঞ্চ, এক একটা এক এক জায়গায় এমনভাবে স্থাপন করা হয়েছে যে কেউ চাইলে যে কোনো রেস্টুরেন্টে এসে খেতে পারবে। বা ভালোই তো, এত দয়ালু উনি। জি ম্যাম, ওনার মায়ের মৃত্যু, বাবার মৃত্যুর বার্ষিকীতে উনি ওনার যত রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টে গরিবদের খাবার ব্যবস্থা করে দেন। আচ্ছা চলি তাহলে আমরা। এইদিকে ওরা গাড়ি পার্কিং ওখানে আসে। এইদিকে তানু আর নিহা এসে গাড়িতে বসে পড়ে। এইদিকে ইরা গাড়ির দিকে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা লাগে। ধাক্কা লেগে নিচে পড়ে যেতে যাবে, তখনই কেউ একজন হাত ধরে ফেলে। এইদিকে দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথাই বলছে না, আর না কেউ কারো চেহারা দেখতে পাচ্ছে। আসলে ইরার মুখে মাস্ক ছিল বলে চেহারা দেখতে পায়নি, কিন্তু যার সাথে ধাক্কা লাগে তার মুখেও সেমভাবে মাস্ক ছিল। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলতে পারছে না। তখনই, আপনি কি চোখে দেখেন না, নাকি সুন্দরী কোনো মেয়ে দেখলে ধাক্কা খাওয়ার জন্য চলে আসেন? বাসায় আয়না আছে? বাসায় তো আয়না আছে, কিন্তু আয়না দিয়ে আপনার কি কাজ? আগে নিজের চেহারাটা ভালো করে আয়নায় দেখুন। যতটা সুন্দরী ভাবছেন নিজেকে, কিন্তু আপনি ততটা সুন্দরী না। আপনি আমার মুখ দেখলেন কোথায় যে আমার চেহারা নিয়ে কথা বলছেন? চেহারা দেখা লাগে না, কথাই বোঝা যায়। তোকে আমি কোনো কিছুই করতে পারবেন না, সেজন্য শুধু শুধু চেষ্টা করে কাজ হবে না। এই বলে চেহারা না দেখে চলে আসে। এইদিকে ইরাও রেগে গাড়িতে বসে। কি রে, ছেলেটা কে ছিল? আশ্চর্য, আমি কি চিনি নাকি? কি বলিস, তুই চিনিস না বলে এত রোমান্টিকভাবে ছেলেটার দিকে তাকালি? আমরা তো ভাবছি তুই ওই ছেলেটাকে চিনিস, আর এখন বলছিস চিনিস না। তোদের কি মাথাটা গেছে? মাথা আমাদের ঠিকই আছে, তো শুধু তোর মাথায় একটু গন্ডগোল হয়েছে ওই ছেলেকে দেখার পর থেকে। তোরা গাড়িতে বসে সব কিছু দেখছিলি, কিন্তু বের হয়ে আমাকে সাহায্য কেন করলি না? কিভাবে, কি বল?
তুই যে রোমান্টিক মুডে ছিলিস, আমরা তো ভেবেছিলাম ছেলেটাকে কিস না করে বসিস। তোদের কি মাথা খারাপ নাকি? এখন ঝগড়া বন্ধ দিয়ে চল বাসায় যাই এখন। ঠিক আছে চল। এইদিকে ইরা বাসে এসে সত্যি সত্যি ওর চেহারাটা আয়নায় দেখতে থাকে। এইদিকে ইরার মা ইরার এমন কাণ্ড দেখে বুঝতে পারছে না কি বলবে। কিরে ইরা, তুই এভাবে আয়নায় কি দেখছিস? ও আম্মু, কোনো কিছু না, তুমি এখন যাও তো এখান থেকে। কি হয়েছে বলবি তো? বললাম তো কোনো কিছু হয়নি, তুমি এখন যাও তো। এদিকে ইরার মা ওখান থেকে চলে আসে। এইদিকে আবিরের কথা তো আপনাদের বলতেই ভুলে গেছি। আবির বর্তমানে পড়াশোনা শেষ করে এখন বাবার সাথে বিজনেস দেখতেছে, সেজন্য বাসায় খুব কম থাকা হয়। অন্যদিকে আকাশ বাইরে এসে ওর মায়ের কবরের পাশে বসে। যদিও আকাশে মায়ের দুবাইতে জন্ম বলে ওনাকে এখানেই মাটি দেওয়া হয়েছে, আর ওর মায়ের কবর দেখার জন্য আকাশ মাঝে মাঝে এখানেই আসে, নয়তো এখানে আসার কোনো ইচ্ছেও ছিল না আকাশের। এইদিকে পরের দিন আকাশ চলে আসে আবার আমেরিকায়, এসে আগের মতো বিজনেস দেখতে থাকে। কিন্তু বারবার ওই দুটো চোখ আকাশের চোখে ভেসে ওঠে। কোনোভাবেই আকাশ সেই চোখ দুটোকে ভুলতে পারছে না। বারবার ওই চোখ দুটো আকাশকে কাছে টানছে কয়েকদিন ধরে। আব্বু, আমাকে একবার আমেরিকায় যেতে হবে। ওখানে কেন হঠাৎ করে? বিজনেসের একটা কাজে যেতে হবে, তোমাকে তো বলেছিলাম আমি। কবে যাবি? এই তো কালকে যাব। আব্বু, আমিও যাব ভাইয়ার সাথে। তুই ওখানে এসে কি করবি? ভাইয়া একা একা যাবে, এটা কেমন একটা দেখায় না, সেজন্য আমিও যাই। ঠিক আছে, যাস তাহলে। এইদিকে ইরা তো মহা খুশি, কেননা আবিরের সাথে যেতে পারবে আমেরিকায়, সেজন্য তারপর অনেক জায়গায় ঘুরতে পারবে। এইদিকে পরের দিন আবির আর ইরা রওনা দেয় আমেরিকায়। প্রথমে ওরা একটা হোটেলে ওঠে, একটা ফ্ল্যাটের ভিতর 2টা রুম, এরকম ফ্ল্যাট দেখে রুম নেয়। তুই তাহলে রেস্ট নে, আমাদের 3 দিনের কাজ আছে, ওই কাজটা করে তারপর আমরা আবার ফিরে যাব। ঠিক আছে ভাইয়া, তুমি তাহলে বিজনেসের কাজ করো, আর আমি এখানে ঘুরে দেখব। ঘুরতে এসে আবার ফিরে যাবি না তো? ভাইয়া, আমি কি ছোট নাকি যে হারিয়ে যাব? আচ্ছা, যেখানেই যাবি তোর মোবাইলের লোকেশন আমাকে শেয়ার করে তারপর যাবি। ঠিক আছে ভাইয়া, তাই হবে। পরের দিন আবির এসে প্রথমে একটা রুমে অপেক্ষা করতে থাকে, কেননা আবিরের সিরিয়াল অনেক নিচে, কেননা এখানে সিরিয়াল অনুযায়ী দেখা করতে হয়। তবে তার উপর সব কাজের ভিতরে সময় দেওয়ার অনেক ঝামেলার কাজ হয়ে দাঁড়ায়। এদিকে ওই দিন আবিরের সিরিয়াল আর আসেনি, সেজন্য চলে আসে বিকালে আবার হোটেলে। এদিকে আবিরের মন মরা থাকতে দেখে। কি হয়েছে ভাইয়া, তুমি এভাবে চুপ করে আছো কেন? আর এভাবে মন মরা হয়ে আছো কেন? কিছু কি হয়েছে? আরে দেখা করতে পারিনি, আর বলিস না, কত বড় কোম্পানি, তার উপর এত সিরিয়াল যে আমি দেখাই করতে পারিনি, সেজন্য কাল যেতে হবে আবার। তুমি তো তাহলে দুপুরে লাঞ্চও করনি? কোম্পানি থেকে খাবার দেয়া হয়েছে, ওইগুলো খেয়েছি। এইটা আবার কেমন কোম্পানি? কোম্পানি যিনি চালায় উনি অনেক ভালো মানুষ। কি বলো, কয়েক ঘন্টায় তুমি তা বুঝে গেলে? যে ব্যক্তি এতগুলো মানুষের জন্য খাবার আনিয়ে খাওয়াতে পারে সে তো মহান হবেই। দেখ, সে তো চাইলে সবাইকে না খাইয়েও রাখতে পারতো। এক কথায় যতক্ষণ তুই ওখানে অপেক্ষা করবি তোর মনেই হবে না তুই অপেক্ষা করছিস ওখানে। এটা আবার কেমন কথা ভাইয়া? কাল আমি সকাল 10টায় যাব, ওইখানে যাওয়ার ঠিক 10 মিনিট পরেই ওইখানে থাকা সব লোকদের নাস্তা দেয়া হবে। তার সাথে এক একজনের জন্য আলাদা করে চেয়ার তো আছেই। তার উপর প্রতি 1 ঘন্টা পর পর তুই চাইলে ঠান্ডা থেকে শুরু করে কফিও খেতে পারবি। এর বাইরে তোকে আলাদাভাবে একটা ট্যাব দিবে, সেখানে তুই গেমস থেকে শুরু করে সবকিছুই দেখতে বা খেলতেও পারবি। ওয়াও, ও অনেক ইন্টারেস্টিং তো। তা আর বলতে। তাহলে একটা কাজ করো ভাইয়া, কি কাজ? কাল তোমার সাথে আমিও যাব। তুই গিয়ে কি করবি ওখানে? তুমি যা যা বলেছো তা দেখার জন্য। তোকে ওইখানে ঢুকতে কি দিবে? কেন দিবে না শুনি? তুমি যেমন করে যাবে আমিও তো তেমন করে যাব। আমাকে তো আসতে বলা হয়েছে, তোকে কি বলেছে? তুমি বলবে আমি তোমার বোন, তাহলে কোনো না কোনোভাবে ঠিকই ঢোকা যাবে। ঠিক আছে, এখন তাহলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়। ঠিক আছে ভাইয়া।
এইদিকে পরের দিন সকালবেলায় এরা ওর ভাইয়ের সাথে কোম্পানিতে আসে। আর আপনাদের তো বলতে ভুলে গিয়েছি, তাছাড়া আপনারাও একবারের জন্য জানতে কি চাইবেন না ওটা কার কোম্পানি ছিল নাকি? না জেনেই গল্পটা শুনতে থাকবেন, তবে চিন্তা করবেন না, একটু পরেই আপনাদের জানিয়ে দেওয়া হবে, সেজন্য একটু অপেক্ষা করুন। অফিসে আসলে সিকিউরিটি চেকিং করতে থাকে। এইদিকে আবিকে জিজ্ঞাসা করে, তা আপনার সাথে উনি কে? ওনাকে তো ঢুকতে দেওয়া যাবে না। ও আমার বোন, আমরা দুবাই থেকে এসেছি একটা কাজে। আমার তো এখানে সারাদিন লেগে যাবে, তাই ওকেও নিয়ে আসলাম। ঠিক আছে, তবে ভিতরে কোনো ঝামেলা করবেন না। তেমন কিছুই হবে না। এইদিকে অনেক কিছুর মধ্যে দিয়ে আবির ইরাকে নিয়ে চলে আসে ওয়েটিং রুমে, এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সত্যি সত্যি নাস্তা দেখে ইরা তো অবাক হয়। বাহ, এই কোম্পানিতে এরকম সিস্টেম নাকি? সব কোম্পানিতেই একই সিস্টেম? শুধু ওনার কোম্পানিতে এরকম সিস্টেম, বুঝলি? এখন চুপচাপ খেয়ে নে। ঠিক আছে, খাচ্ছি। এদিকে ওদের খাওয়া শেষ, দুপুরের খাবার খেয়ে ওরা অপেক্ষা করতে থাকে। এদিকে এরা ট্যাবের মধ্যে গেম আর ভিডিও দেখে দেখে সময় পার করে দেয়। বিকাল 3টায় আবিরের ডাক পড়ে। এখানে আবির কে? জি, আমি আবির। তাড়াতাড়ি আসুন, আর আপনাকে শুধু 5 মিনিট সময় দেওয়া হবে, এর ভিতরে আপনার কাজ সেরে নেবেন। ঠিক আছে। এইদিকে আবির ভিতরে ঢোকার আগে ভালোভাবে চেকিং করে নেয়, তারপর ভিতরে এসে চেয়ারে বসে পড়ে আর ওর ফাইল এগিয়ে দেয়। স্যার, এটা আমার ফাইল। আমাকে মেসেজ করে বলা হয়েছে আমার ফাইলে থাকার প্রজেক্ট আপনাদের ভালো লেগেছে, সেজন্য আপনার সাইন পেয়ে গেলে আমি কাজ শুরু করে দিতে পারবো। ঠিক আছে, ফাইল দিন। আর আপনার সম্পর্কে লেখা আছে তুমি এখনো বিয়ে করোনি, তাহলে তোমার সাথে ওই মেয়েটা কে? ও আমার ছোট বোন। তুমি তাহলে ফাইল রেখে যাও, আমার টিম এই ফাইল দেখে আমাকে জানাবে, তারপর আমি সাইন দিয়ে দিব। আমি তাহলে আবার কবে আসবো? কালকে এসে নিয়ে যাবেন। ঠিক আছে স্যার। এদিকে আবির ইরাকে নিয়ে চলে যায়, অন্যদিকে ফাইল আকাশ ওর টিমের কাছে পাঠিয়ে দেয়। রাতের বেলায় আকাশ বারবার ভিডিওটা দেখতে থাকে যেখানে ইরা হাসছে, তবে ওর চেহারাটা ঢাকা ছিল। তবে চোখ দেখে আকাশ বুঝে যায় এটাই যে দুবাইতে থাকা মেয়েটা ছিল, তাও শিওর হওয়ার জন্য। সিকিউরিটি, সিকিউরিটি। জি স্যার, বলেন। এই যে আবির, ও কোন দেশ থেকে এসেছে এটা আমাকে 5 মিনিটের ভিতরে জানানো কি সম্ভব হবে? অবশ্যই স্যার, আমি একটা কল দিয়ে জেনে নিচ্ছি। এদিকে সিকিউরিটি অফিসে কল দিয়ে যে ব্যক্তি ডিউটিতে আছে তাকে কল দিয়ে সবটা জেনে নেয়। আসলে যে সেখান থেকে আসে না কোনো, তাকে একটা ফর্ম পূরণ করতে হয়, আর এই ফর্মের মাধ্যমে জানতে পারা যায় সিকিউরিটি সবটা জেনে। স্যার, উনি দুবাইতে আজ থাকে। তাহলে কি এটাই ওই মেয়ে? স্যার, কোনো সমস্যা হয়েছে কি? ওনাকে কি ডেকে আনতে হবে এখানে? কাল যখন ওই ছেলেটা আসবে সাথে সাথে আমার কেবিনে ওনাকে নিয়ে আসবেন, কোনো লেট করবেন না। জি স্যার, তাই হবে। পরদিন এরা আবারও আসে আবিরের সাথে। এবার আবিরকে আর অপেক্ষা করতে হয়নি। সবার আগে যখন আবিরকে ডেকে পাঠাই তখন আবির অনেকটা অবাক হয়। স্যার, আমাকে ডেকেছেন? হুম, ডেকেছি। স্যার, ফাইলে কি কোনো সমস্যা আছে? ফাইলে কোনো সমস্যা নেই, আপনাকে যে কারণে ডাকা এখানে, তাও এত তাড়াতাড়ি ভাবে। খারাপ কিছু হয়েছে কি? আচ্ছা, আপনার বোনের নামটা কি? স্যার, আমার বোন কি কোনো বেয়াদবি করেছে? বললে আমার কাছে বলুন, আমি ওকে শাস্তি দিব। তবুও আমার বোনকে কিছু বলেন না। ও একটু বেশি দুষ্টুমি করে, কিন্তু মন থেকে অনেক ভালো। তা না হয় বুঝলাম, কিন্তু গরিবদের মনে হয় সহ্য করতে পারে না। তা আপনি কি করে বুঝলেন? ভিডিওতে দেখেই বুঝতে পেরেছি। জি স্যার, আমার বোন গরিব ছেলেদের সহ্য করতে পারে না। শুধু ছেলেদের কেন? আছে পুরনো কিছু স্মৃতি। যেমন কি কি? সে অনেক বছর আগের কথা। তাছাড়া আপনার সময়ও অনেক লস হবে। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি বলো সে কি কাহিনী। ঠিক আছে, বলতেছি। এবার আবির সেই কাহিনীগুলো বলতে থাকে। তাছাড়া আপনারা 1-2 পর্বে সেই কাহিনীগুলো পড়েছেন, সেজন্য নতুন করে বলে সময় নষ্ট করতে চায় না। তাছাড়া আপনারা এটাও এতক্ষণে বুঝে গিয়েছেন যে সেই ছেলেটা আর কেউ না, আকাশ নিজেই। সবটা শোনার পরে আবির এসব কি বলছে? ও তো আমার ছোটবেলার কাহিনীগুলো আবার আমাকে শোনাচ্ছে। তাছাড়া আবির যখন আমাকে চিনতে পারিনি
তখন ইরাও চিনতে পারবে না। কি ভাবছেন স্যার? ভাবছি এরপর কি এমন হলো যে যার জন্য আপনার বোন এরকম ডিসিশন নিল। সেসব কথা তো আমাদের বলেনি, সেসব কথা নিজের মধ্যে পুষে রেখেছে। বুঝতে পেরেছি। এই নাও তোমার ফাইল। আর হ্যাঁ, তোমরা যখন প্রজেক্ট শুরু করবে তখন আমাকে জানিয়ে দিও, আমি একবার এসে দেখে যাব। জি স্যার, অবশ্যই আপনাকে ডেকে দিব। আজ তাহলে আমি উঠি। ঠিক আছে, আসুন। এদিকে আবির ইরাকে নিয়ে চলে যায়। এদিকে আকাশ এত তাড়াতাড়ি যে ইরাকে খুঁজে পাবে তা তো ভাবতেও পারিনি। কেননা আজকের দিনটা কেন জানি আকাশের কাছে স্বপ্নের মতো লাগছে। সব কিছু কেন জানি এলোমেলো লাগছে। কেননা এতগুলো বছর অপেক্ষা করার ফল পেল। যদিও আকাশ কখনো চেষ্টা করেনি ইরাকে খুঁজে বের করার। কেননা আকাশ ছোটবেলায় অনেক কাহিনী ভুলে গেছে। তাছাড়া আকাশ কখনো ইরাকে ভালোবাসেনি, ভালোবাসবে কী করে? এত কম বয়স কি আর প্রেম জাগে? কিন্তু প্রেম না জাগলেও ছোট থাকলেও মানুষ কষ্টগুলো কিন্তু অনুভব করতে পারে, যা অনেকে জানে আবার অনেকেই জানে না। একটা 5 বছরের বাচ্চা এখন প্রেম সম্পর্কে ঠিকই জানে না, কিন্তু সেই বাচ্চা দেখবেন অনেক কিছু নিয়ে অনেক রাগ দেখায়। ঠিক তেমনি ইরা তখন প্রেম সম্পর্কে না বুঝলেও রাগ কিন্তু ঠিকই বুঝতো। আর ইরার এই রাগ করার কারণেই আজকে গল্পটা এত বড় হলো। যদি ইরা সেদিন রাগ না করতো তাহলে এই গল্পটা এত বড় হতো না। সে যাক গিয়ে, গল্পের অনেক কাহিনী আপনাদের জানানো হয়েছে, কিন্তু তাও অনেক কাহিনী আপনাদের জানানো হয়নি, যা ধীরে ধীরে জানতে পারবেন। এখন গল্পে আসা যাক। ভাইয়া, কাজ কি শেষ? হ্যাঁ, আমরা তাহলে আজকেই রওনা দিব। তার আগে আমাকে কিছু শপিং করিয়ে দে। আমি জানি তুই এরকম কিছু বলবি। এত দূরে এসেছি, শপিং করে না গেলে কেমন একটা দেখায় না? এবার আবির বাধ্য হয়ে শপিং করিয়ে দেয়। এইদিকে আকাশ তো নিজের মতো করে প্ল্যান করতে থাকে। আমাকে যে করেই হোক ইরার মন জয় করতে হবে। ওকে যে করেই হোক আমার লাইফে আনবই আমি। এখন হয়তো অনেকেই একটু একটু করে বুঝতে পারছেন কী নিয়ে কথা হচ্ছে ওদের মাঝে। যদি না বুঝে থাকেন একটু অপেক্ষা করুন, আপনাদের পুরো গল্পের রহস্য বুঝিয়ে দেওয়া হবে। কেননা আপনারা যদি পড়া শেষ করে দেন তাহলে গল্পটার কাহিনী আর বুঝে উঠতে পারবেন না। এদিকে ইরার শপিং শেষ। ভাইয়া, হয়ে গেছে শপিং, চল এবার যাওয়া যাক। ঠিক আছে, চল তাহলে। এরপর ওরা চলে আসে। এইদিকে কয়েক ঘন্টা পর চলে আসে দুবাইতে। আবির এসে ওর বাবা মাকে সবটা জানায়, সাথে আকাশ যা যা বলেছে সে সব কিছু বলে। এত বড় একজন মানুষ বলছে আসবে, ওনাকে মানা করে কি করে? সেজন্য আমরা কয়েকদিন পরেই শুরু করি। ঠিক আছে। এইদিকে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। আবির ওদের নতুন প্রজেক্টের কাজ শুরু করে দেয় আর আকাশকে জানিয়ে দেয়। স্যার, আমরা প্রজেক্টের কাজ শুরু করব 2 দিন পরে। আপনি তো বলেছিলেন আপনাকে যেন জানিয়ে দেওয়া হয়, সেই জন্য আমি জানালাম। এখন আপনি কবে আসবেন আমাকে বলেন, আমি সব ব্যবস্থা করে নিব। আমি তো এখন ব্যস্ত আছি, আমি কয়েকটা দিন পরে আসবো। ততদিনে তোমরা নিজেদের কাজ আরো ভালো করে করো। তাছাড়া তোমাদের দেশে আমার অনেক হোটেল আছে, তার উপর ওটা আমার মামার দেশ, সেজন্য ওখানে আমি প্রায় আসি। সেজন্য আমার কোনো অসুবিধা হবে না। যেমনটা আপনার ইচ্ছে, আপনি শুধু আমাকে জানিয়ে দিলেই হবে। আর হ্যাঁ, দেশে আসার পরে তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, যে কথাগুলো সরাসরি বলবো। কি বলেন স্যার, আমার সাথে আপনার পার্সোনাল কথা থাকবে? আমি তো বুঝতেই পারছি না। আমি যখন আসবো তখন তোমাকে জানিয়ে দিব। ঠিক আছে স্যার, আমি অপেক্ষা করব। কয়েকটা দিন পরে আকাশ দুবাইতে আসে। তখন আবিদের প্রজেক্ট দেখতে থাকে। প্রজেক্ট ভালোই লেগে যায় আকাশের, সেজন্য আবিদের অফিসে আসে। তখন আবিরের বাবা ছিলেন না অফিসে, সেজন্য ওরা বসে কথা বলতে থাকে। এবার বলুন, আমাদের অফিসের প্রজেক্ট আপনার কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। আচ্ছা, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, সেগুলো আগে শেষ করি। তবে একটা কথা, কি কথা স্যার? আমাকে তোমার বন্ধু বানাতে হবে। তবে আমার আসল পরিচয় তুমি কাউকে জানাতে পারবে না। আমি ঠিক বুঝতে পারিনি। ঠিক আছে, তোমাকে তাহলে পুরো বিষয়টা বলি। আমি তোমার বোনকে পছন্দ করি আর ওকে বিয়ে করতে চাই। কি বলছেন স্যার? আপনি আমার বোনকে বিয়ে করবেন? এখানে আমার এত ভাবনার কিছু নেই।
আপনি নিজের দিক থেকে যখন রাজি তখন আমার কোনো আপত্তি নেই। তাছাড়া আপনার মতো লোককে আমার বোন স্বামী হিসেবে পাবে, এটা তো আমার বোনের ভাগ্য। কিন্তু বন্ধু কেন হতে হবে তা তো আমি বুঝলাম না। আমি যে তোমার বাসায় যাব, তার জন্য তো আমার একটা পরিচয় লাগবে। সেজন্য আমি তোমার বাসায় যাব তোমার বন্ধুর পরিচয়ে। কিন্তু বন্ধু হয়ে কেন? আমি তোমার বোনকে আমি নিজের ভালোবাসা দিয়ে আপন করে নিতে চাই। আমি চাই ও আমাকে আমার জন্য ভালোবাসবে, নাই আমার ডলার দেখে বাসবে। তাছাড়া আমার পরিচয় আর উদ্দেশ্য শুধু তুমি জানো, সেজন্য তুমি কাউকে আমার পরিচয় দিবে না। এক কথায় শুধু তুমি আর আমি ছাড়া কেউ যেন না জানে। ঠিক আছে, তাই হবে। মনে থাকে যেন। তাহলে ধরো, আমার সম্পর্কে আর কেউ জানলো না, তাহলে তোমার বোনের সম্পর্কে আমার সবটা জানা হয়ে যাবে। আশা করি তুমি বুঝতে পেরেছো সবকিছু। জি স্যার, বুঝতে পেরেছি, আপনি কোনো টেনশন নিয়েন না। আমি তাহলে কাল রেডি হয়ে আসবো। তুমি তখন তোমার বাসায় আমাকে নিয়ে যেও। জি স্যার, তাই হবে। আমাকে স্যার না বলে নাম ধরে ডাকবে, কারণ স্যার বলে অনেকে বুঝে যাবে অনেক কিছু। ঠিক আছে। পরের দিন আকাশ কল দেয় আবিরকে আর রাস্তার ধারে দেখা করার জন্য বলে এই দিকে। আব্বু, আমাকে একটু বের হতে হবে। এখন কোথায় যাবি? আমার বন্ধু এসেছে, ওর সাথে যাব দেখা করতে। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে। এই বলে আবিরও বের হয়। তারপর ওরা দেখা করে রাস্তায়। আকাশকে একদম অদ্ভুত পোশাকে দেখে আবির অনেকটা অবাক হয়। কি ব্যাপার, এরকম পোশাকে কেন? যেন আমাকে গরিব বলে মনে হয়। হঠাৎ এরকম কেন, আমি তো বুঝতেছি না। এরকম করার কারণ হচ্ছে যেন আমি জানতে পারি, বুঝতে পারি তোমার বোন কিরকম ছেলে পছন্দ করে। সেজন্য এরকম ছদ্মবেশ ধারণ করেছি। ঠিক আছে, চলো তাহলে। এরপর আকাশ আবিরের সাথে ওদের বাড়িতে আসে। এরপর কি কি কাহিনী হয়েছিল তা তো আপনারা সিজন 1-এর প্রথম পর্বে সবটা জানতে পেরেছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই সিজন 1-এর প্রথম থেকে পর্বগুলো পড়ে নেবেন, কেননা ওই পর্বগুলো পড়ার পরে আপনারা এরপর কি কি হয়েছে তা জানতে পারবেন। অতীত শেষ, এখন চলুন আমরা বর্তমানে ফিরে যাই। বর্তমানের ব্যাপারে বুঝতে হলে আপনাদের সিজন 2-এর শেষ যেখানে হলো, এখন গল্পটার বাকি কাহিনী শুরু হবে ওই জায়গা থেকে। বর্তমান আবির, ইরা, তানু, নিহা আর আকাশ ওরা বসে আছে আকাশের বাড়িতে। এদিকে নিহার, তানু সাথে ইরা ওরা কিছুটা চুপচাপ বসে আছে, কেননা ওরা এতক্ষণ ধরে যা কিছু করলো তা কম কিসের। প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি কেন মাপ চাইছো? এই যে না জেনে তোমাকে কত অপমান করেছি আমি। যদি জানতে তাহলে এত কাহিনী আর হতো না। আচ্ছা, নীলাশার ব্যাপারে তো কোনো কিছু বললে না? নীলাশার ওর মা সাথে আমার আম্মু, ওনারা তিনজন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যদিও সেটা অ্যাক্সিডেন্ট ছিল না, রাজীব লোক দিয়ে এরকমটা করিয়েছে। এখন তো রাজীব মারা গেছে, এখন তো কোনো ভয় নেই আমাদের। বলা তো যায় না কখন কোন দিক দিয়ে চলে আসে শত্রুরা। সেটাও ঠিক বলেছ। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর তো পেলাম আমি। কি প্রশ্ন? তুমি কি করে বুঝলে আমি সে ছেলে ছিলাম? আর তুমি কি এমন দেখেছো যার জন্য তুমি এতটা ঘৃণা করতে আমাকে? ওটা সিক্রেট, বলা যাবে না এখন। আচ্ছা, তা না হয় বুঝেছি, কিন্তু আমাকে কি করে চিনলে সেটা তো বলবে। বলছি না, বলা যাবে না। আরে বান্ধবী বল, আমরাও শুনি। সেটাই তো, তুই বল, আমরা শুনি। ঠিক আছে, কিন্তু কেউ এই নিয়ে পরে কোনো ঠাট্টা করতে পারবি না। ঠিক আছে, করব না। আমি কয়েকদিন আগে তোমাকে শার্ট ছাড়া দেখেছিলাম, মানে খালি শরীরে, মনে আছে কি? হুম, আছে, কিন্তু এটার সাথে? কথাটা তো শুনবে আগে। কি কথা বলো? মনে আছে কি সেটা ছোটবেলার কাহিনী। মোটামুটি অনেক কথাই মনে আছে। একবার আমি নিচে পড়ে গেছিলাম, মনে আছে কি? হুম, আমি তোমাকে বাঁচাতে গিয়ে আমার বুকে একটা আঁচড় লাগে। হুম, আর ডক্টর কি কি বলেছিল? বলেছিল এই দাগ আমার কখনো যাবে না। ঠিক তাই। আর আমি এই দাগ দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছি। তাছাড়া আমি আগে থেকে একটু একটু সন্দেহ হতো, কিন্তু ওই দাগ দেখার পরে পুরোপুরি শিওর হলাম। ও, তাই বলো? তাহলে এখন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছে?
এই কথাটা বলাতে ইরা অনেকটা লজ্জা পায় সবার সামনে। আমি তোমার স্ত্রী, এইটুকু অধিকার আমার থাকতেই পারে। সেটা অবশ্যই ঠিক। তাহলে ইরা, তোর আর কোনো আপত্তি নেই তো আকাশের সাথে সংসার করতে? আপত্তি যদি থাকতো তাহলে কি এইভাবে বসে থাকতাম নাকি? তাহলে এখন উঠি। ভাইয়া এসেছিস যখন তখন কিছু খেয়ে যা, তাছাড়া বাবা মা তো আছেই। কিন্তু ব্যবসাও তো দেখতে হবে। চিন্তা করো না, ওটা আপাতত কয়েকদিন ম্যানেজারকে বুঝে নিতে বলো। তাছাড়া আমি যখন তোমাদের ওখানে ছিলাম তখন তো দেখতেই পেতে কিভাবে আমি কি করতাম। তুমিও সেভাবে করে নাও। আকাশ কিন্তু ঠিক কথা বলেছে ভাইয়া। ওকে, আমি তাহলে থেকে গেলাম। এদিকে কয়েকদিন তো যেতে থাকে। রাতে আকাশের শ্বশুরবাড়ির সব সদস্য মিলে খাবার খেতে বসে। তখন আকাশের সিকিউরিটিগুলো ড্রয়িং রুমে আসে। স্যার, আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি। একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলো। আমাদের একটা কোম্পানিতে কিছু লোক ঢুকে গেছে অস্ত্র নিয়ে। ভিতরে তো কোনো স্টাফ থাকার কথা না, তাহলে ওরা ঢুকলো কেন? তা তো জানি না, তবে ওখানে কথা বলে জেনেছি ওরা নাকি কয়েকজনকে বন্দি করে রেখেছে। এত রাতে অফিসে লোক আসবে কি করে? কালকে একটা মিটিং আছে, সেটা কি ভুলে গেছেন? সেটা তো ভুলিনি। ওই দিনের মিটিংয়ের জন্য কিছু লোক অফিসে বসে কাজ করছিল, আর সে ফাঁকে এবার বুঝতে পেরেছি আসল কাহিনীটা। কিসের কাহিনী? আকাশ, কি কাহিনী? এতে কোনো বিপদের আশঙ্কা নেই তো? বিপদ তো আছেই, কিন্তু উনি অফিসের লোকদের যদি মেরেও ফেলে তাও ওরাও কোনোভাবে ওই ডকুমেন্টগুলো পাবে না। ডকুমেন্টসগুলো রেখেছো কোথায়? ওইগুলো আমার লোকারে রাখা আছে। তাছাড়া অফিসে স্টাফ ওরা তো সেফ থাকার কথা, কেননা আমি যে রুমে মিটিং করি ওই রুমে চাইলে তো বাইরে কেউ ঢুকতে পারবে না। তাহলে ওদের কল দিয়ে যোগাযোগ করে দেখো। সেটাই করতে হবে। এইদিকে যারা যারা এই প্রজেক্ট নিয়ে কাজ করার কথা তাদের একজনকে কল দেয়। কল দিয়ে জানতে পারে। স্যার, আমাদের বাঁচান। একটা কথা বলো, তোমরা কি মিটিং রুমে আছো? জি স্যার, আমরা সবাই ওই রুমে। তাহলে তোমাদের কোনো ক্ষতিই তো হবে না। কিন্তু স্যার, কিন্তু কি? ওদের কাছে অস্ত্র আছে আর সাথে বোমাও আছে। আমাদের তো অনেক ভয় করছে স্যার। তোমরা একদম টেনশন নিবে না, আমি যত তাড়াতাড়ি পারি একটা ব্যবস্থা করতেছি। প্লিজ স্যার, তাড়াতাড়ি একটা কিছু করেন। তোমরা ভিতরেই থাকো, আমি নিজে আসতেছি ওখানে। তাছাড়া সিকিউরিটি আর কমান্ডোদের খবর দেওয়া হয়েছে, ওরা আসতেছে, ততক্ষণে আমি নিজেই চলে আসবো। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি করুন। এইদিকে আকাশ বসে আছে আর খাবার না খেয়ে বেরিয়ে যাবে। তখনই তুমি যেও না। আমার কোম্পানির লোকের একটা সমস্যায় আছে, আমাকে তো যেতেই হবে। আমিও আসি তোমার সাথে। ঠিক আছে, চলো তাহলে। এইদিকে আকাশ ওরা বেরিয়ে পড়ে। অন্যদিকে সাথে আর অনেক সিকিউরিটি তো আছেই। এদিকে আকাশ যাওয়ার আগে ওই অফিসে সিকিউরিটি আর কমান্ডো এসে পৌঁছে যায়। এইদিকে কিছু কমান্ডো আগে ভিতরে চলে আসে। কিছুক্ষণ পর আকাশ আসে আবিরকে নিয়ে। স্যার, আপনি এসেছেন? ভিতরে পরিস্থিতি কি? স্যার, ভিতরে আমাদের 15 জন কর্মচারী আছে, তাছাড়া কিছু কমান্ডো ভিতরে গিয়েছে। এখন ও কিছু জানানো হয়নি। আমাদের সিকিউরিটি থাকতে ওরা কি করে ভিতরে ঢুকলো? স্যার, আমরা তো ডিউটি দিচ্ছিলাম, হঠাৎ খেয়াল করলাম একটা হেলিকপ্টার কোম্পানির অফিসের উপর দিয়ে যাচ্ছিল। ব্যাস এতটুকুই। তাহলে বুঝতে পারলাম ওরা হেলিকপ্টার করে সরাসরি ছাদে এসে নামে, যার জন্য সিকিউরিটি ওদের আটকাতে পারিনি। আচ্ছা চলো ভিতরে এখন। আমিও আসবো কি? তুমি তো মারামারি আর বন্দুক চালাতে পারো না, সেজন্য তোমার যাওয়া মোটেও ঠিক হবে না। কিন্তু তোকে একা রেখে থাকবো কি করে? তোমার কিছু হয়ে গেলে আমার বোনের কি হবে? বললাম তো কোনো কিছু হবে না, তুমি শুধু এটা চিন্তা করো আমি কি করি। এই বলে শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট আর কিছু বন্দুক নিয়ে ভিতরে আসে। একে একে কমান্ডো আগে থেকেই ওখানে থাকা কিছু লোককে মেরে ফেলে। এইদিকে আকাশকে দেখে। ভিতরে অবস্থা কেমন? স্যার, ভেতরের অবস্থার সম্পর্কে আমি তেমন একটা জানি না, কেননা ভেতরে আমরা যাচ্ছি আর ওরা একটা বোমা পাঠায়, এতে আমরা আর সামনে এগোতে পারি না। তা ওদের কাছে হাতিয়ার কেমন আছে? স্যার, ওদের কাছে তেমন একটা হাতিয়ার এখনও নেই বলে চলে। এখন শুধু আমরা ভিতরে একটিবার যেতে পারলেই হয়ে যাবে। তাহলে চলো আমরা অন্য রাস্তা দিয়ে যাব। জি স্যার, চলুন তাহলে।
তারপর ওরা ভিতরে তো আসতে থাকে। এইদিকে কিছুক্ষণ ওদের মধ্যে মারামারি করতে থাকে। এইদিকে একে একে কিছু লোককে মারতে থাকে। মোটামুটি কয়েকজনকে মারা শেষ হয়ে গেল। স্যার মোটামুটি আর 2 জন জীবিত আছে। ওদের দুজনকে আমি জীবিত চাই। জীবিত কেন? ওদের উদ্দেশ্য তো আমাকে জানতে হবে। ওরা এখানে কেন এসেছে আর কী জন্য, কার লোক তা তো আমাকে জানতে হবে। কথাটা তো ঠিকই, তাহলে স্যার আমরা ওদের জীবিত রেখে দিব। সেটাই করো তাহলে। এইদিকে কিছুক্ষণের মধ্যেই একটা লোককে ধরে ফেলে আর আরেকজনকে মেরে ফেলে। যে লোকটাকে ধরেছে তার নাম রানা। রানা তো আকাশকে দেখে অবাক হয়। এ কি, তুই এখানে? আপনি এখানে কেন? তার আগে এটা বল, তুই আমার অফিসে কেন? বিশ্বাস করুন স্যার, আমি জানি না এটা যে আপনার অফিস। যদি জানতাম, বিশ্বাস করুন, আমি কখনো আসতাম না এখানে। যাক গিয়ে সেসব কথা। তোকে এখানে কে পাঠিয়েছে তা আমাকে বলে দে, আমি তোকে ছেড়ে দিব। আমাকে তো রাজীব চৌধুরী পাঠিয়েছে। কথাটা শুনে বাকিরা যতটা না অবাক হয় তার চেয়েও বেশি অবাক হয় আকাশ নিজে। এইদিকে কিছু কমান্ডো তো বাকি লোকদের উদ্ধার করে নিচে নিয়ে চলে আসে। এইদিকে রাজীব চৌধুরী আর তার ছেলেকে আমি নিজে হাতে বোমা দিয়ে মেরেছি। ওরা তো মরেনি। তা কিভাবে সম্ভব? তা আমি জানি না, তবে ওরা আমাকে গতকাল বলেছে এই কোম্পানিতে এসে একটা প্রজেক্টের ফাইল আছে, সেই ফাইল আমি নিতে এসেছি। এর বেশি কিছু আমি জানি না। তাহলে একটা কাজ কর, রাজীবকে কল দিবি এখন। ওনার নাম্বার তো আমার কাছে নেই। মিথ্যে বলে লাভ নেই, যদি নাম্বার না থাকে তোর সাথে যোগাযোগ করেছে কি করে? আমাকে চিঠির মাধ্যমে জানানো হলো। তোমরা ওকে নিয়ে যাও, বাকিটা আমি দেখতেছি। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি যদি জানতাম এটা আপনার কোম্পানি, তাহলে কখনো আমি আসতাম না। এইদিকে আকাশের তো কোনো কিছুই করার নেই, কেননা কিভাবে আর কি করবে। যা করার এবার কমান্ডো বাহিনী করবে। কিন্তু সবচেয়ে বেশি অবাক হয় রাজীব আর রিয়াজ যে বেঁচে আছে এটা শোনার পরে। এইদিকে লকারের দিকে যেতে থাকে, যেখানে আকাশ ওর সব সিক্রেট কাগজ থেকে শুরু করে সব কিছু ওখানে রাখে। সেজন্য চলে আসে ওখানে একটু পরে। আকাশ কোথায় তুমি? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সে অনেক কাহিনী, আমি বাসায় এসে জানাবো। তুমি আপাতত একটা কাজ করো, সবাইকে নিয়ে শুয়ে পড়ো, আমার আসতে লেট হবে। একা একা কি ঘুম হবে আমার? কি করব, আমার জন্য অপেক্ষা করতে গেলে তাও অনেক লেট হয়ে যাবে। সেজন্য তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, কিন্তু সাবধানে থেকো। এদিকে রানাকে নিয়ে কমান্ডো তো চলে যায়। অন্যদিকে আবির আর কিছু সিকিউরিটি আসে অফিসের ভিতরে। ওরা এসে তো আকাশকে খুঁজতে থাকে, কিন্তু আকাশ তো লকার রুমে, সেজন্য কে খুঁজে পায় না। সেজন্য কল দেয়। কোথায় তুই? আমি তো লোকার রুমে। সেটা আবার কোন দিকে? তা তোকে জানতে হবে না, নিচে অপেক্ষা করো, আমি আসতেছি। এইদিকে আবির সিকিউরিটিকে জিজ্ঞেস করে, কিন্তু সেও জানে না এই লকার রুমটা কোন দিকে। এইদিকে রাত তখন 12টা। আকাশ ওর প্রয়োজনীয় সব কিছু একটা ফাইলের মধ্যে নিয়ে রাখে। অন্যদিকে ওখান থেকে বের হয়। বের হওয়ার সময় সিকিউরিটিগুলোকে বুঝিয়ে দেয় কি কি করতে হবে। চিন্তা করবেন না, আমরা সকলে লোক এনে সব কাজ একেবারে শেষ করে নেব। যা যা লাগবে ম্যানেজারকে জানিয়ে দিও, ওর কাছ থেকে ডলার নিয়ে যেও। ঠিক আছে স্যার। এরপর থেকে যদি কোনো হেলিকপ্টার যায় এখান দিয়ে, তাহলে সতর্ক থাকবে, কোনোভাবে সন্দেহজনক কিছু দেখলেই গুলি করবে। জি স্যার, তাই হবে। ওদের সাথে কথা শেষ করে আবিরকে নিয়ে চলে আসে বাসায়। রাত ঠিক 2টা বাজে। কলিং বেলে চাপ দিতেই ইরা এসে দরজা খুলে দেয়। এতে আকাশ আরও বেশি অবাক হয়। এদিকে আবির তখনই রুমে চলে আসে, কেননা এখানে থাকাটা ওর জন্য মোটেও ভালো হবে না। সেজন্য এইদিকে। তুমি এত রাতে এখানে কেন? তোমার তো রুমের মধ্যে থাকার কথা। কি করব, ঘুম আসছিল না, সেই জন্য আমি নিচে এসে অপেক্ষা করছিলাম। কিন্তু কখন যে ঘুম চলে এসেছে বুঝতে পারিনি। তা তো দেখতেই পাচ্ছি। তা হেঁটে যেতে পারবে তো, নাকি আমি কোলে নিয়ে যাব? কোলেই নাও, ঘুমের ঘরে হাঁটতে পারবো না। এইদিকে কোলে করে ইরাকে এনে বিছানায় রাখে, তারপর শুয়ে দেয়। এইদিকে আলমারিতে আকাশ ওর
ফাইলটা রাখে, এরপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে এরা আকাশকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সেজন্য তেমন কিছু আর না বলে ওভাবে শুয়ে থেকে ইরাকে দেখতে থাকে। এরা যখন ঘুম ভাঙে তখন তাকিয়ে দেখে আর আকাশের দিকে তাকাতেই চমকে ওঠে। কি ব্যাপার, তুমি কখন উঠলে? উঠলাম আর কোথায়? তুমি যেভাবে জড়ে ধরে আছো, এতে কি উঠা যায়? আমি কখন এরকমটা করলাম? একবার তোমার দিকে তাকাও, তাহলে তো বুঝতে পারবে। এরা সত্যি নিজের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে যায়, সেজন্য আকাশকে ছেড়ে দেয়। এরপর চলে যায় ফ্রেশ হতে। সকাল 10টা বাজে। নাস্তার টেবিলে বসে আছে সবাই। তখন আকাশ কিছু ফাইল নিয়ে বসে আছে। তা দেখে ইরার বাবা জিজ্ঞেস করে, আকাশ, এই ফাইলগুলো কিসের? এটা একটা প্রজেক্টের ফাইল। এটা নিয়ে আমি একটা অফিসে যাব। ওখান থেকে আমাকে দেশের বাইরে যেতে হবে। কি বলো? দেশের বাইরে আবার কেন? কাজ আছে। কবে ফিরবে তুমি? মোটামুটি 2-3 দিন তো লাগবেই। তুমি কি এখনই বের হবে? এখন বলতে বিকেলের দিকে। তা আপনাদের যা বলার ছিল। আমি যাওয়ার সময় ইরাকে নিয়ে যাব। সেজন্য ইরা, তুমি ব্যাগ গুছিয়ে রেখে দিও। আমরা বিকালে বের হব। ঠিক আছে, আমি সবটা গুছিয়ে রাখবো, কিন্তু আমরা কতদিন থাকবো তা বলে দিলে আমি সেই হিসেব করে ব্যাগ গোছাতে পারবো। 2-3 দিন থাকা পড়তে পারে। ঠিক আছে। এইদিকে আকাশ বেরিয়ে পড়ে অন্য একটা অফিসের দিকে। অফিসে সে কাজ করতে থাকে। বিকেলের দিকে বাসায় ফিরে এসে দেখে বাকিরা সবাই বাসায় ছিল আর এরা রেডি হয়ে বসে আছে। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলে যে? যেন তুমি এটা না বলতে পারো, মেয়েরা সাজগোজ আর রেডি হতে লেট করে। হয়েছে, এবার চলো তাহলে। হুম, চলো। আকাশ, বলছিলাম কি, ইরাকে কি নিয়ে যেতে হবে? কেন বাবা, কোনো অসুবিধা হবে কি? আসলে আমাদের তো বয়স হয়েছে, তার উপর ইরা না থাকলে আমাদের দেখাশোনা করবে। আবিরকে বিয়ে করে দেন, তাহলে একটা মেয়ে এসে ইরার অভাবটা পূরণ করে দিবে। সত্যি তো, আবিরের বিয়ের কথা তো আমরা একেবারেও ভাবিনি। তাহলে তোমরা আর অপেক্ষা করছো কেন? আবিরের জন্য মেয়ে দেখা শুরু করো। আমি 3 দিন পরে এসে খোঁজা শুরু করব। তবে শুধু মেয়ে হলেই চলবে তো? মেয়ের পরিবারে কে কে আছে এগুলো দেখা শুধু গুরুত্বপূর্ণ, কিন্তু মেয়েদের কতটা সম্পত্তি আছে তা না দেখলেও চলবে। তাছাড়া আপনারা চিন্তা করবেন না, আমি বাড়িতে পুরো সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছি। আপনাদের প্রয়োজনীয় যা কিছু লাগবে তা সিকিউরিটিদের বলে ওরা এনে দেবে। ঠিক আছে, তোমার যেমন খুশি তেমনই দেখো। এদিকে আকাশ ইরাকে নিয়ে রওনা দেয়, কেননা যে প্রজেক্ট নিয়ে আসার কথা সেই প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে রাতের বেলায় হোটেলে। উফ, আমি তো ভাবতেও পারিনি কি ভাবতে পারোনি? এই যে তুমি আমাকে এভাবে হানিমুনে নিয়ে আসবে। আমি যে হানিমুনে এসেছি তা তোমাকে কে বললো? বুঝি, আমি সবই বুঝি, বুঝলে? এতটা পিচ্ছি না আমি যে কোনো কিছু বুঝবো না। তোমার মাথায় অনেক বুদ্ধি। ছোটবেলা থেকে। সবই যখন জানো, তখন আর দূরে সরে আছো কেন? একটা কাজ বাকি আছে, ওটা তো শেষ করি। এরপর ইরা একটা চাদর সরিয়ে নেয়। চাদরের এই দিকটায় তাকিয়ে আকাশ তো অবাক হয়ে যায়, কেননা ইরা নতুন করে বাসর ঘর সাজিয়েছে। তুমি এত কিছু এই সময় করলে কি করে? তুমি সকালে বের হলে আর আমি লোকদের খবর দিয়ে এইসব রেডি করেছি। তাছাড়া আমাদের প্রথম হানিমুনের প্রথম রাত, একটু স্পেশাল তো হতেই হবে। বাহ, আমার বউ তো দেখি বুদ্ধি দিয়ে ভরা। তুমি কি প্রশংসা করবে নাকি এবার কাছেও আসবে? এরপর কি কি হচ্ছে তা আপনাদের না জানলেও চলবে, কেননা এইসব বলার মতো নয়। সকালবেলায় এই যে স্যার, এত ঘুমালে কি হবে? তোমার না কোথাও মিটিং আছে, সেখানে কি যাবে না? কয়টা বাজে এখন? কয়টা আবার? সকাল 11টা। কি করব, তুমি তো রাতে ঘুমাতে দাওনি। এই একদম আমার দোষ দিবে না বলে দিলাম। কেন, আমি কি করলাম? বাহ, তুমি দেখি সবই ভুলে গেলে। কি করব, তোমার মতো মিষ্টি একটা বউ যার কাছে আছে, তার তো সবকিছু এরকম ভাবে মাথার উপর দিয়ে যাবে। পাম দিতে হবে না, এবার গোসল করে আমাকে উদ্ধার করো। তা বলে ইরা তো চলে যায় এই দিকে। এটা কি হলো? একটু আগেই তো মিষ্টি করে কথা বললো, এখন আবার এভাবে রেগে গেল কেন? উফ, মেয়েদের মন বোঝা সত্যি অনেক কষ্টকর।
এইদিকে আকাশ রেডি হয়ে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে আকাশ ইরার গলায় একটা নেকলেস আর আঙ্গুলে একটা রিং পরিয়ে দেয়। এটা কেন পড়লে? এটা তোমার শরীরে থাকলে আমি তোমার উপর নজর রাখতে পারবো, মানে তোমার কোনো বিপদ হলে আমি তা জানতে পারবো, আর তুমি কোথায় আছো তা আমি জানতে পারবো। আচ্ছা, সাবধানে যাও। এইদিকে ইরার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়ে। সারাদিন মিটিং শেষ করে চলে আসে হোটেলে। এভাবে ওরা দুদিন থাকে, আর এই দুদিনেই ওরা ভালোভাবে দিন কাটায়। পরের দিন আচ্ছা শুনো, আব্বু কল দিয়েছিল। কি বললো? বলল কারা যেন বাড়ির দিকে বারবার ঢোকার চেষ্টা করতেছে। তা কিভাবে সম্ভব? বাড়িতে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, চিন্তা করো না, আমি আবারও কল দিয়ে বলে দিব। আচ্ছা, এখন একটা কথা বলো তো, কি কথা বলো? তুমি ওই দিন কি দেখেছিলে? কোন দিন? ছোটবেলায় যা দেখার পরে তোমার এরকম হলো? না বললে কি হয় না? আমার জন্য না, পাঠক পাঠিকাদের জন্য। মানে কি আকাশ? আসলে সবাই জানতে চেয়েছে তুমি ওই দিন কি এমন জিনিস দেখেছো যার জন্য তুমি এরকম করে হুট করে চলে গেলে। তাহলে প্রশ্নটা করার মূল কারণ হচ্ছে পাঠক পাঠিকাদের জন্য। ঠিক ধরেছো, সেজন্য বলো। ঠিক আছে, বলতেছি। আগে বসো, তারপর বলো। ইরা বলতে শুরু করে। আমি যখন ওই বস্তিতে যাই তখন দেখতে পেলাম তুমি নীলাশার সাথে কি যেন করছিলে দাঁড়িয়ে থেকে। মানে চলো, তুমি ওকে কিস বা অন্য কিছু করছিলে। আরে ওই দিন নীলাশা চোখে কি যেন পড়েছিল, আমি শুধু দেখার চেষ্টা করেছি, এর বেশি কিছু না। তাছাড়া নীলাশা আমার ছোট বোনের মতো ছিল। তা ওই কথাটা তুমি তখন কেন বললে না? তুমি তো দেখাই করলে না, আর তাই তুমি কিছু বলেছো আমাকে? তাহলে কি শুধু শুধু তোমাকে সন্দেহ করে এতগুলো বছর আমি গরিবদের সহ্য করতে পারতাম না? সামনে একটা জিনিস নিয়ে এত রাগ করে কেউ? কি আর করব, আমি তো তোমাকে তখন পছন্দ করতাম, ভেবেছিলাম তোমাকে বিয়ে করব। কিন্তু তুমি যখন ওরকমটা করবে তা আমি কি জানতাম? তাই বলে আমার জন্য তুমি সব ছোট লোকদের এরকমটা ভেবে নিবে? তা তো ঠিক না। এই যে এখন তা বলে দিলাম তোমাকে। তাছাড়া এখন তো আর ভাবলাম না। আচ্ছা, আমরা দেশে কবে ফিরে যাব? কালকেই ফিরে যাব। দেশে ফিরেই তো তোমার ভাইয়ের জন্য আবার মেয়ে দেখা শুরু করতে হবে। তবে আজকে যদি নীলাশা বেঁচে থাকতো তাহলে আবিরের সাথে ওর বিয়ে দিয়ে দিতাম। সত্যি অনেক খারাপ লাগছে। আচ্ছা, এখন এরকমটা না ভেবে সামনের দিনগুলো কিভাবে কি করব তা নিয়ে ভাবতে থাকি। যেমন কি কি শুনি? আকাশ ইরার কানে কিছু বলে, যা শুনে তো ইরা লজ্জা পায়। তোমার কি একটুও লজ্জা পাচ্ছে না? আমার কেন পাবে? তুমি কি জানো না, ছেলেদের লজ্জা বরাবর সবসময় কম থাকে। বুঝতে পেরেছি, এখন আর ভাবতে হবে না। পরের দিন ওরা চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পরে ইরার বাবা মা আসে ওদের কাছে। তোমার কাজ কেমন হলো? ওটা তেমন কিছু না, তবে একটা চিঠি পেয়েছি। ওরা একটা ধনুকের মাধ্যমে চিঠি পাঠায়, সেখানে লেখা আছে তোমাকে অনেক তাড়াতাড়ি করে কারা যেন মেরে ফেলবে। কি বলছো আব্বু এইসব? আমাদের কেন মারবে? আমি ঠিকই বলছি, ওরা আমাদেরই মেরে ফেলতে চায়। ইরা, তুমি কোনো টেনশন নিও না, আমি জানি এরকম কাজ কে করতে পারে। তাও আমাকে এবার যাই করতে হবে অনেক ভেবে চিন্তে করতে হবে। তাছাড়া তোমাদের কোনো ক্ষতি আমি হতে দিব না। কিভাবে কি করবে? ওরা তো অনেক লোক মনে হচ্ছে। বেশি কিছু না, এখন আমি আমার মতো করে সবটা ভেবে নিয়েছি। তাছাড়া আপনারা বাসার বাইরে যাবেন না। ঠিক আছে, তোমরা তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে আব্বু, আপনারা এবার রুমে যান। তাছাড়া চিন্তা করবেন না, আমি যতদিন আছি ততদিন আপনাদের কোনো বিপদ আমি হতে দিব না। এবার ওরা যায় রুমে। এইদিকে তো ইরা আকাশকে নিয়ে অনেক চিন্তিত। আকাশ ইরার মুখটা দেখেই বুঝতে পারে, সেজন্য ইরার কাছে এসে পাশে বসে মুখে দু হাত দিয়ে বলে, অনেক চিন্তা হচ্ছে তাই না আমার জন্য? চিন্তা তো হবেই। তোমার কিছু হয়ে গেলে আমি যে বাঁচব না আকাশ। আমি যে তোমাকে ছাড়া একা একা জীবন কাটাতে পারবো না, তুমি যদি আমার লাইফে না থাকো। না থাকলে কি শুনি? কি আর হবে, আমি নিজের জীবনটা দিয়ে দিব।
বলে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এইদিকে আকাশ ও জড়িয়ে ধরে রাখে ইরাকে, কেননা ইরা যে আকাশকে ছাড়া বাঁচতে পারবে না তা আকাশ জানে। কিন্তু কি করবে, নিজের শত্রুদের তো মারতেই হবে। এদিকে রাজীব আর ওর ছেলে নতুন করে ডেভিলের সাথে হাত মেলায়। ডেভিল হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কিং। নতুন সিজন, সেজন্য ভাবলাম নতুন করে একটা মাফিয়া এনে রাখি। বলা তো যায় না কখন কাজে লেগে বসে, সেজন্য আগে থেকেই জানিয়ে দিলাম। পরে তো বলবেন ডেভিল কোথা থেকে আসলো, কারণ গল্প লেখি বলে হুটহাট করে তো ক্যারেক্টার এনে দিতে পারি না। কেননা যাদের ক্যারেক্টার গল্পে আসবে না তাদের এনে শুধু শুধু সময় বাড়ানোর মানে হয় না। এইদিকে ডেভিলের সাথে দেখা করতে আসে। কি ব্যাপার রাজীব, এতগুলো বছর পর আমার কথা মনে পড়লো তোর? আর বলিস না বন্ধু, আমার লাইফটাকে পুরো হেল বানিয়ে রেখেছে। কি বলিস, কি ব্যক্তি? রাজীব এরপর সবটা বলতে থাকে ওদের মধ্যে কি কথা হয়েছে তার সবটা আপনারা জানেন, কিন্তু ডেভিল তো জানে না। সেজন্য সংক্ষেপে ওদের মধ্যে কথা শেষ করে দিলাম। তাহলে ওকে মেরে ফেলি? তার বলতে তুই যত তাড়াতাড়ি পারিস ওকে মেরে ফেল। আমি তাহলে 2 দিনের ভিতরে লোক পাঠিয়ে দেবো, দেখবি ওকে মেরে ফেলে দিব। কিন্তু ওই ছেলের চারপাশে অনেক সিকিউরিটি থাকে, সরকার থেকেও সিকিউরিটি ব্যবস্থা করেছে। তা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি কি করি তা শুধু তুই দেখতে থাক। ঠিক আছে বন্ধু। পরের দিন থেকেই আবির জন্য মেয়ে খোঁজা শুরু করে। এইদিকে অনেক খোঁজার পরও মেয়ের সন্ধান ওরা পাচ্ছে না। এইদিকে ইরা ওর কিছু বান্ধবীর ছবি দেখায়, সেখান থেকে তেমন কাউকেই পছন্দ হয়নি। একটু পরে এতগুলো মেয়ের ছবি দেখালাম, ওর তো একটাও পছন্দ হয়নি। একটা কাজ করি, আমাকে যেসব মেয়েরা পছন্দ করতো ওখান থেকে দেখবো কি? কি? তোমাকে আবার মেয়েরা পছন্দ করতো? আমি কি দেখতে খারাপ নাকি? তোমাকে আমি বিয়ে করেছি, এটা তোমার 7 কপালের ভাগ্য। নয়তো তোমাকে কোনো মেয়ে পছন্দ করবে এটা তো ভাবতেও আমার অবাক লাগে। এখন ইয়ার্কি বাদ দিয়ে চলো, ওর জন্য মেয়ে পছন্দ করি। তুমি সত্যি বলছো তো? আমার মোবাইলটা দেখো, তাহলে বুঝতে পারবে। এরা মোবাইল নিয়ে দেখে সত্যি সত্যি হাজার হাজার মেয়ের মেসেজ, কিন্তু আশ্চর্য হলো আকাশ কোনো মেয়ের সাথে কথা বলতো না। এই জন্য বাহ, তুমি দেখি কোনো মেয়ের সাথেই কথা বলো না। এখন তুমি ছবি পছন্দ করো, তারপর বাকিটা দেখা যাবে। ঠিক আছে। এইদিকে ওরা মেসেজ থেকে আইডিতে ঢুকে ঢুকে মেয়েদের ছবি দেখতে থাকে। মোটামুটি 10 জনের মতো মেয়ে পছন্দ হয়। 10 জন তো হলো, এবার এদের মধ্য থেকে কাকে ভালো লাগে তা খুঁজে বের করতে হবে। আমরা এক এক করে সবার সম্পর্কে খোঁজ নিতে থাকি। যার সম্পর্কে মোটামুটি ভালো কিছু শুনতে পারবো বা ওর পরিবার সম্পর্কে ভালো কিছু শুনতে পারবো, তার দিকে এগিয়ে যাব। তাহলে তুমি লোক লাগিয়ে দাও। এইদিকে আকাশ লোক লাগিয়ে দেয়। অন্যদিকে পরের দিন ডেভিল কিছু লোক পাঠাতে যাবে। তখনই কিরে, মাত্র 10 জন লোক কেন? তাহলে কতজন পাঠাবো? আরে আমরা 30 জন মিলেও ওকে মারতে পারিনি, সেখানে 10 জন তো কিছুই হবে না। ওরা অনেক ভয়ানক কিলার, ওরা এখন পর্যন্ত কোনো কাজে হেরে যায়নি। ঠিক আছে, এই না ওর ছবি আর ঠিকানা। ডেভিল এরপর কিছু লোককে ডেকে পাঠায়। তারপর আকাশের ছবি আর ঠিকানা দেয় ওদের কাছে। একে মেরে এর ছবি নিয়ে আসবি। এইদিকে লোকগুলো বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ যে লোকের খোঁজ নিতে পাঠিয়েছে, ওরা খোঁজ নিয়ে মাত্র 3 জনের সম্পর্কে জানতে পারে। সেজন্য আবির, আবির তুই আমার নাম ধরে ডাকছিস কেন? হিসেবে তুই আমার ছোট। আমি তো ছোট হলাম কবে থেকে? যবে থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে। মানে কি? তুই আগে এটা বল, বড়দের আগে বিয়ে হয় নাকি ছোটদের? অবশ্যই বড়দের, কিন্তু এর প্রশ্নের সাথে আমার নাম ধরে ডাকার সম্পর্ক কি? তোর আগে আমার বিয়ে হয়েছে, সেজন্য আমি এখন তোর বড়, সেজন্য এখন থেকে তুই আমার ছোট, বুঝলি? এটা কি ধরনের লজিক হলো? যতদিন তুই বিয়ে না করবি ততদিন আমি তোকে নাম ধরে ডাকবো, তাহলে সবাই বুঝবে তুই আমার থেকে বয়সে ছোট। বাহ, তোর মাথায় এত বুদ্ধি আসলো কি করে? ও তোকে ভাবতে হবে না, বিয়ের পরে এমনিতে মেয়েদের বুদ্ধি একটু বেশিই বাড়ে। আচ্ছা তোকে নিয়ে যাই, এখন যে মেয়ে দেখতে যাব, সেজন্য তৈরি হয়ে নে। মেয়ে দেখতে যাবি মানে? নাম কি, কোথায় থাকে, এগুলো কিছুই তো জানি না। তোকে ভাবতে হবে না, আমি আর আকাশ ঠিক করে নিয়েছি।
এখন শুধু তোকে নিয়ে যাব আর 3টা মেয়ে দেখাবো। তোর ওখান থেকে যেটাকে পছন্দ হবে তার সাথেই বিয়ে দিব। সেই জন্য সময় নষ্ট করছি না। এদিকে আবির রেডি হয়ে আসলে ওকে নিয়ে বেরিয়ে পড়ে। মোটামুটি একদিনে ওরা 3টা মেয়ে দেখে নেয়। 3জনের মধ্যে আবিরের একজনকে পছন্দ হয়েছে। শুধু মেয়ের পরিবার রাজি হলে আর কোনো সমস্যা নেই। ওরা কথা বলতে বলতে আসতে থাকে। তখন সামনে লক্ষ্য করে কিছু গাড়ি ওদের পথ আটকে দাঁড়ায়। এইদিকে বিপদ সামনে। তাকার ধারণা করে নাই, কিন্তু সাথে করে কোনো সিকিউরিটি না নিয়ে আসার কারণে একটু চিন্তিত হয়। ইরা, তুমি ড্রাইভ করতে তো পারো? তা তো পারি, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন করলে? সামনে কিছু গাড়ি দেখতে পেয়েছো? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? ওরা আমাকে মারার জন্য এসেছে। সেজন্য তুমি আর আবির গাড়ি নিয়ে এখান থেকে পুলিশ স্টেশন যাবে। এখান থেকে 5 মিনিট পিছনে গেলেই পুলিশ স্টেশন আছে। ওখানে তোমরা সেফ থাকবে। কিন্তু তুই কি করবি? আমি এদের দেখে নিব। তুমি ওদের সাথে একা পারবে না। প্লিজ, তুমি যেও না। আমি তোমাকে হারাতে পারবো না। উফ, কোথায় কোথায় এভাবে কান্না কেন করো তুমি বলো তো? তুমি এরকম কথা বললে কাঁদবো না তো কি করব? কিন্তু কি করব? ওদের হাতে বন্দুক। তোমাদের এখানে রেখে কোনো কিছু করা মোটেও ঠিক হবে না। তাছাড়া তোমাদের জীবনে ঝুঁকি আছে। আর তোমার জীবন? এই গাড়িতে গুলি থেকে বোমার আঘাত সবকিছু সহ্য করতে পারবে। সেজন্য তোমরা মোটেও ভয় পেও না। আমি ওদের সামনে নিব। তোমরা পিছনে এসে পুলিশ নিয়ে তারপর না হয় এখানে ফিরে আসিও। তুমি কিন্তু তোমার কোনো ক্ষতি হতে দিবে না। চিন্তা করো না, আমার কোনো ক্ষতি হতে দিব না। তোমরা তাহলে গাড়ি ঘুরিয়ে যেতে থাকো। এইদিকে আকাশ গাড়ি থেকে নেমে যায়। ইরা গাড়ি চালিয়ে পুলিশ স্টেশনের দিকে যেতে থাকে। এদিকে আকাশ হাতে করে বন্দুক নিয়ে একাই ওদের দিকে যেতে থাকে। এদিকে ওরা অনেক জোরে গাড়ি চালাতে থাকে। 5 মিনিটের রাস্তা 3 মিনিটেই চলে আসে। যদিও আপনাদের কাছে 3 মিনিট কম মনে হবে, কিন্তু এই 3 মিনিটে ওরা 4 কিলোমিটার দূরে চলে এসেছে। পুলিশ স্টেশনে এসে পুলিশকে সবটা বলে। কি বলছেন? আকাশ চৌধুরী কি হন আপনি? আমি ওনার স্ত্রী। এখন কথা বলার সময় নেই। আপনি 15 থেকে 20 জন পুলিশ নিয়ে আমার সাথে চলুন। জি চলুন, আমি কল দিয়ে কমান্ড আনতেছি। এইদিকে ইরা ওনাতে নিয়ে আসতে থাকে। অন্যদিকে আকাশ মোটামুটি কয়েকজনকে মেরে ফেলে। বাকি আর 7 জন আছে। কি করবেন বস? ওই ছেলে তো অনেক সাংঘাতিক দেখতেছি, এসেই 3জনকে মেরে ফেললো। তাই তো দেখতেছি। এখন কি করব বস? আগে ওকে মারার চেষ্টা করি, কিন্তু ওর সাথে যারা ছিল তারা কোথায়? তারা আবার পুলিশ স্টেশনে যায়নি তো? এইদিকে পুলিশ স্টেশন আছে নাকি? জি বস। তাহলে ওরা পুলিশ স্টেশনে যায়নি তো? একটা কাজ করো, ওর খেলা তাড়াতাড়ি করে শেষ করতে হবে পুলিশ আসার আগেই। ঠিক আছে বস। এদিকে ওরা হামলা করতে থাকে। এদিকে আকাশও পাল্টা হামলা করতে থাকে। এদিকে ইরাও আসতে থাকে পুলিশ নিয়ে। এখন ওখানে একটা অ্যাকশন সিন হবে নাকি আকাশ আহত হবে তা জানতে হলে পরে পর্ব পর্যন্ত অপেক্ষা করুন, তাহলে বুঝতে পারবেন। সেজন্য আপনারা পরের পর্বের জন্য অপেক্ষা করুন। এইদিকে ইরা আর আবির পুলিশ নিয়ে আসতে থাকে। অন্যদিকে আকাশ ওদের সাথে বন্দুক দিয়ে এক প্রকার যুদ্ধ করতে থাকে। আকাশের শরীরে বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে গুলি লাগলেও তেমন একটা ক্ষতি হয় না, কিন্তু এভাবে বেশি গুলি লাগলে পরবর্তীতে সমস্যা আরও বেশি হবে। সেজন্য নিজেকে সেভ করতে থাকে। এই দিকে বস, শালাকে এত গুলি করলাম, তাও তো কিছুই হলো না ওর। আমি তো তাই ভাবছি। এখন তাহলে উপায় কি? উপায় আর কি হবে, গ্যানেট মারো। আচ্ছা বস। এইদিকে ওরা গ্যানেট মারতে থাকে। অন্যদিকে ওই গ্যানেট থেকে আকাশ নিজেকে কিছুটা রক্ষা করতে থাকে। এইদিকে আকাশের কাছেও কিছু গ্যানেট ছিল, সেজন্য ওইগুলো মারতেই লোকগুলো তো সরে যায়, কিন্তু গাড়িগুলো বোমার আঘাতে ফুরে যায়। এই শালা দেখি সব রকম প্রস্তুতি নিয়ে তারপর এখানে এসেছে। জি বস, তাই তো দেখতেছি। এ কি, পুলিশে দেখি চলে এসেছে? তাহলে বস পালিয়ে যাব নাকি? আমাদের কতজন লোক আছে জীবিত? এই তো 5 জন আমরা। ওই শালা মারামারির মুডে ছিল না বলে 5 জনকে মেরে ফেলে। তাও ওর কাছে কোনো গার্ডও নেই। আমাদের কাছে যদি গাড়ি না থাকতো এতক্ষণে তো আমরা মারাই যেতাম। এখন এখান থেকে ভাগ তাড়াতাড়ি করে। এখন কি করবেন? গাড়িগুলো তো সব নষ্ট করে দিল। একটা গাড়ি আছে কোনো মতে চলানোর মতো।
বসে না দেখে চল, ওটা নিয়ে ভেগে যায়। এদিকে ওরা গাড়িতে উঠে বসে। পুলিশগুলো নেমে আকাশের কাছে আসে। তখনই একটা গ্যানেট ওই লোকগুলোর দিকে ছুঁড়ে মারে, আর ওরা গাড়িতে থাকার কারণে একটু বেশি জোরেই গাড়িটা ব্লাস্ট হয়। এতে ওরা ওখানেই মারা যায়। পুলিশ তো এসে অবাক হয়ে যায়। এইদিকে ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে সবার সামনে, জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। তুমি ঠিক আছো তো আকাশ? তোমার কিছু হয়নি তো? আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি, শুধু এই জ্যাকেটটা থাকার কারণে বেঁচে গেছি, নয়তো এতক্ষণে কি হতো তা তো জানতেই পেতাম না। তারপরও একটু সাবধানে তো থাকতে পারো। এত বাচ্চাম হলে কি চলে? কান্না অফ করো, বাসায় তো ফিরতে হবে আমাদের। আপনি তো বাসায় ফিরতে পারবেন না। মানে কি অফিসার, কি করেছো? এই যে এতগুলো লোককে মেরেছে উনি, তার জন্য ওনাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। এরপর ওনার নামে মামলা তৈরি হবে, ওনাকে আদালতে নিব। আমি ভালোর জন্য আপনাকে ডেকে এনেছি, কিন্তু আপনি তো উল্টো আমার হাজবেন্ডকেই ধরে নেওয়ার কথা বলছেন। দেখুন, আপনার হাজবেন্ড 10 জন লোককে মেরেছে, সেজন্য আমরা ওনাকে ছেড়ে দিতে পারবো না। আচ্ছা অফিসার, আপনি আমার পরিচয় কি জানেন? পরিচয় বলতে আপনার নামটাই জানি, এর বেশি কিছু জানি না। আচ্ছা 1 মিনিট অপেক্ষা করুন। কেন বলুন তো? এত কথা বলছেন কেন? আমার স্বামী যখন বলেছে অপেক্ষা করতে, তখন অপেক্ষা করতে সমস্যা কি? তুমি না এতক্ষণ ধরে কান্না করছিলে, আবার এখন রেগেও কথা বলছো? সত্যি তোমাদের কখন কি মুড হয় তা বলাই মুশকিল। তুমি একদম চুপ করো। এইদিকে আকাশ কাউকে কল দিয়ে পুলিশ অফিসারের হাতে ফোনটা ধরিয়ে দেয়। অফিসার কথা বলার সময় বারবার হাত কাঁপছিল, আর মুখ দিয়ে তো কোনো কথাই বের হচ্ছে না। ভয়ে কথা অফ করে দিয়ে ফোনটা আকাশের হাতে দেয়। স্যার, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি। তুমি তোমার দায়িত্ব পালন করেছো, এতে তোমার কিছু করার নেই। কিন্তু স্যার, আপনি কোনো বড় অফিসারকে কল দিতে পারতেন, কিন্তু তা না করে সরাসরি প্রেসিডেন্ট স্যারকে কল দিয়ে বসলেন। তাহলে ভয় তো লাগবেই। প্লিজ স্যার, আমার চাকরিটা খেয়ে দিবেন না। চিন্তা করো না, তোমার চাকরি কিছুই হবে না, তুমি এখন যেতে পারো। জি স্যার, ধন্যবাদ আপনাকে। পুলিশ অফিসার ওখানে অ্যাম্বুলেন্স এনে বাকিদের লাশগুলো নিয়ে যায়। এইদিকে রাজীব আর টেবিলের কাছে খবর আসে। সেটাই তো এখন দেখলাম। চিন্তা করো না বন্ধু, এরপর এমন কিছু করব আমি, ওই ছেলের নাম নিশান সব কিছু আমি ধুলোয় মিশিয়ে দিব। ততদিন পর্যন্ত আমার অপেক্ষা করি। এইদিকে আকাশ আর বাকিরা বাসায় আসে, তবে আকাশ ওনাদের বলে দেয় ওনারা যেন বেশি কিছু না জানায় পরিবারকে, সেজন্য ওরা আর কিছু বলেনি রাতের বেলায়। তা আকাশ, আবিরের জন্য মেয়ে দেখা কি হয়েছে? জি বাবা, অনেকটা হয়েছে, তবে এখন ওনাদের আসতে বলবো। কিন্তু আমাদের তো নিজেদের দেশে ফিরতে হবে। একটা কাজ করলে হয় না? কি কাজ? আপনারা সবাই এই দেশে আমার সাথে থেকে যান। তা কি করে হয়? তাছাড়া ওখানেই তো আমাদের সব কিছু। আসলে আপনারা যাওয়ার পরে ইরা তো একা হয়ে যাবে, ওকে সময় দেওয়ার মতো তো কেউ তো থাকতে হবে। সেটা তো ঠিক বলেছো। আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে? সব টেনশন তো তোমাকে নিয়ে। পরে রুমে আসো, তখন বলবো। ঠিক আছে, আমি ওই মেয়ের পরিবারকে কাল আসার জন্য বলেছি, ওনারা এখানে আসবে। কিন্তু আমাদের বাড়ি তো দুবাইতে, তোমার এই বাড়ি দেখিয়ে তো কোনো লাভ নেই। আমি ওনাদের সব কিছু বলেছি, সেজন্য তোমাকে এই নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। ঠিক আছে। এইদিকে ইরার আকাশ রুমে চলে আসে, এসে শুয়ে পড়ে। তখন আকাশ ইরার কথাটা মনে পড়ে, সেজন্য আকাশ ইরাকে জিজ্ঞেস করে। তখন কি যেন বলতে চেয়েছো? বলতে তো চেয়েছি, কিন্তু বলবো কি বলবো না তাই ভাবছি। আচ্ছা বলবে তো? ইরা কিছু একটা আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ তো ওটা দেখে যতটা না অবাক হয়, তার চেয়েও বেশি খুশি হয়। খুশিতে ইরাকে কোলে নিয়ে ঘোরাতে থাকে। তখনই মনে পড়ে, কবে শিওর হলে? আজকে সকালে। এতদিন পরে সাকসেস হলাম তাহলে। এতে আমিও খুশি। তখনই মনে পড়ে ওকে নিচে নামিয়ে দেয়। এদিকে বন্ধুরা, আপনারা হয়তো কোনো কিছুই বুঝতে পারছেন না, কিন্তু চিন্তা করবেন না, আপনাদের পরে একটা সময় সবটা জানিয়ে দেওয়া হবে। কেননা এটা একটু সিক্রেটভাবে রেখে দিলাম। সব সিক্রেট যদি এখনই বলে দিই
তাহলে বাকি সবটা আর বলবো কি করে। পরের দিন আকাশ রেডি হয়ে বের হতে যাবে, তখনই তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার? অফিসে যাচ্ছি। তুমি না বললে ওই মেয়ে পক্ষ থেকে দেখতে আসবে? তাহলে তুমি যদি অফিস যাও তাহলে কিভাবে হবে? ওনারা তো আসবে তোমার বিকেলের দিকে, আর আমি 3টের আগে ফিরে আসবো। সিকিউরিটিদের দিয়ে ফল থেকে শুরু করে কি কি লাগবে তা নিয়ে দিও। ওদের যেতে হবে না, আমি ভাইয়াকে বলবো, ও নিয়ে আসবে। যেমনটা তোমার ইচ্ছে। এইদিকে আকাশ তো চলে যায় অফিসে, এইদিকে কাজ চলতে থাকে। 2টা বাজতেই ইরা কল দিয়ে যাচ্ছে বাসে আসার জন্য, যা আকাশ বুঝতে পারে, সেজন্য কল রিসিভ করে। আমার সবই মনে আছে, একটা মিটিংয়ে আছি, 30 মিনিটে শেষ হবে, তারপরে আমি রওনা দিব। মনে থাকে যেন। জি মহারানী, অবশ্যই মনে থাকবে। এইদিকে মিটিং শেষ করে চলে আসে বাসায়। এইদিকে ওনাদের জন্য সব রকম ব্যবস্থা করে নেয়। এইদিকে বিকেল 4টা বাজে। ওনারা 2টা গাড়ি করে আসে আকাশদের বাড়িতে। আকাশের বাড়ি থেকে তো ওনাদের তো অনেক পছন্দ হয়, যা ওনাদের মুখের দিকে তাকালেই বুঝতে পারে। চলুন এবার ভিতরটা দেখি। ভিতরে আসার পর ওনাদের আগে নাস্তা করানো হয়, তারপর ওনারা বাড়িটা দেখে আকাশ ওনাদের সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ওনারা ভেবেচিন্তে রাজি হয়। আর ওই দিনই আবিরের বিয়ের 3 তারিখ ঠিক করে রাখা হয়। এরপর আবিরের শ্বশুরবাড়ির লোকেরা চলে যায়, কেননা বিয়ের তারিখ ঠিক করে কিভাবে কি করবে না করবে সবটা তো ঠিক করে ফেলে। 7 দিন পরে বিয়ে, সেজন্য আকাশ আবিরকে নিয়ে শপিং করা শুরু করে। কিভাবে কি করবে না করবে এই সব কিছু রেডি করতে থাকে। এদিকে বিয়ের দিন আবির সহ বাকিরা বিয়েতে যায়, কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। কিছুক্ষণ পর আবির বউ নিয়ে এসে পড়ে আকাশের বাড়িতে। রাস্তার মধ্যে আবিরের বউ অনেক কান্না করতে থাকে, কেননা নিজের পরিবারকে ছেড়ে এভাবে চলে আসতেছে। এটা তো যে কোনো মেয়েই কান্না করবে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। এদিকে রাত 11টায় আবির আর ওর বউকে বাসর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। ওরা বাসর রুমে যায়, তখন আকাশের ফোনে কল আসে। কল রিসিভ করে কথা বলতে থাকে। কল দিয়েছিল রাজীব নিজেই, সেজন্য আকাশ একটু বেশি অবাক হয়। কি ব্যাপার, তুই তাহলে বেঁচে আছিস? তোকে না মেরে তো আমি মরবো না। কতবার তুই মৃত্যুর হাত থেকে বেঁচে গেছিস, এতটা কপাল ভালো তোর। কপাল তো তোর ভালো যে আমার হাত থেকে অনেকবার বেঁচে গেছিস। তবে এই হামলা করে বুঝতে পেরেছিস নিশ্চয়ই আমাকে মারা তোর কাম্য নয়। সেটা তো আমি জানি, সেজন্য এবার বড় কিছু করব। চেষ্টায় থাক। এবার সরাসরি মিসাইল দিয়ে তোর বাড়িতে হামলা করব। আমার আয়ত্তের কাছে আসলে তোকে আমি জীবিত রাখবো না। সে চেষ্টায় থাক। এতদিন তো আমি একা ছিলাম, এবার আমার সাথে আমার বন্ধু ডেভিলও আছে। আকাশের কাছে ডেভিল নামটা কেমন জানি পরিচিত লাগছে। বারবার চেষ্টা করেই চলেছে, সেজন্য মোটামুটি কিছুটা মনে পড়েছে। ডেভিলকে তো আমি চিনি। তুই কি করে ডেভিলকে চিনিস? আমার অনুমান যদি ঠিক হয়, ডেভিলের কপালে একটা কাটা দাগ আছে। তুই কি করে জানিস? আমি কি করে জানি সেটা ডেভিলকে জিজ্ঞেস কর। কি বলে জিজ্ঞেস করব? যেদিন আমাদের আবার দেখা হবে সেদিন তোকে আমি সবটা বলবো। এখন তুই আপাতত নিজের মৃত্যুর দিন তারিখ ঠিক করতে থাক। তুই বারবার বেঁচে গেলেও এবার কিন্তু আর পার পাবি না। সেটা সময়ের অপেক্ষা। এইদিকে আপনার হয়তো ভাবছেন আকাশ কি করে ডেভিলকে চিনল। এখানে ও একটা অতীত আছে, যে অতীতের কারণে আকাশ ওকে চিনতে পারে। এইদিকে দিন যেতে থাকে, আবির আর ওর বউ নিজেদের মতো করেই ঘুরতে থাকে। যেহেতু এখানে আবিরকে কেউ চিনে না, সেজন্য আবির আর ওর বউ নিজেদের মতো করে ঘুরতে থাকে। কিন্তু তাও আকাশ ওদের সাথে সিকিউরিটি পাঠিয়ে দেয়। 7 দিন পরে পরিবারের সবাই বসে আছে তখন। আকাশ, এবার তো আমাদের ফিরতে হবে, সেজন্য আমি বলছিলাম কি, তোমরা দুজনও চলো আমাদের সাথে, কয়েকদিন থেকে চলে আসিও। তুই কি বলিস ইরা? বাবা, তুমি আকাশকে বলো, আকাশ রাজি থাকলে আমার কিছু বলার নেই। আপনি বরং ইরাকে নিয়ে যান, আমি সময় করে আসবো পরে। তাছাড়া এখানে কতটা কাজ পড়ে আছে তা তো আপনারা দেখলেনই। ঠিক আছে, আমাদের যাওয়ার ব্যবস্থা করো তাহলে। আমরা আরো কয়েকটা দিন থাকি এখানে। তোমার শহর তো, সেই জন্য তোমার যেতে ইচ্ছা করছে না, বুঝতে পারছি, কিন্তু তাও তো কিছু করার নেই, যেতে তো হবেই। কিন্তু আরো 2-3 দিন থাকি,
তারপর আমরা যাই। এই কয়েকটা দিন বাবা মা এখানে থাকুক। ঠিক আছে, তাহলে ওনাদেরও আসতে বলো, তাহলে ওনারাও না হয় আমাদের সাথে কয়েকদিন আমাদের শহরে থাকতে পারবে। তাছাড়া একটা কাজ করলে কেমন হয়? কি কাজ আপু? বৌমা, তোমার বাবা তো শুধু একটা চাকরি করে, তোমার বাবাকে বলো চাকরি ছেড়ে দিয়ে আমাদের সাথে আমাদের দেশে চলে আসার জন্য, তাহলে একসাথে আমাদের সাথে থাকতে পারবে। কিন্তু বাবা কি রাজি হবে? তুমি আর আবির কাল তোমাদের বাড়ি যাও, তারপর তোমার বাবা মার সাথে কথা বলো, তারপর ওনাদের রাজি করাও। তাছাড়া তুমি চলে এলে তোমার বাবা মা দেখাশোনা করার জন্য তো কেউ তো নেই, সেই জন্য ওনারা যদি আমাদের সাথে থাকে তাহলে তোমার জন্য ভালো হবে, পরিবারের সবাই থাকবে। ঠিক আছে আব্বু, আমি তাহলে আজকে এসে কথা বলে নিব। ঠিক আছে, তুমি তাহলে আবিরকেও সাথে করে নিয়ে যাও। এদিকে আবিরকে নিয়ে রওনা দেয়। পরে ঈশার বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। ওনাদের অনেকটা সময়ের পরে রাজি করিয়ে একসাথে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু ওনারা যখন যাবে তখন বাড়ি তো বিক্রি করতে হবে, সেজন্য 2-3টা দিন চেয়ে নেয়। সেজন্য ওরা আবার চলে আসে আবার বাসায়। বাসায় আসার পরে তোমার বাবার সাথে কথা কি হলো? আব্বু বলেছে বাড়ি বিক্রি করে দিয়ে চলে আসবে, সেই জন্য কয়েকদিন সময় চাইছে। কি বলছো আব্বু তুমি এইসব? তুমি এখানে থাকলে উল্টো আমার জন্য ভালো হবে। তাছাড়া আকাশ তো চাই তোমরা এখানে থাকো। তোমরা এখানে থাকলে আমার তেমন কষ্টও হবে না। তাছাড়া এত বড় বাড়িতে আমি একা থাকি, বুঝতেই তো পারছো। কিন্তু কি করব, আমাদেরও তো ব্যবসা আছে, আমরা যে চাইলেও এখানে থাকতে পারি না। আচ্ছা সমস্যা নেই। তাছাড়া আমি তো প্রতি মাসে তোমাদের দেখার জন্য আসবই। এদিকে দিন যেতে থাকে। 3 দিন পরে ঈশার পরিবার ওনাদের পুরো সম্পত্তি বিক্রি করে দিয়ে চলে আসে আকাশের বাসায়। আপনাদের তো ঈশার সম্পর্কে বলাই হয়নি। ঈশা হচ্ছে আবির বউ। যদিও এতক্ষণে আপনারা আগে থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছেন, কিন্তু তাও বলে দিলাম, পরে তো বলবেন কোনো কিছুই জানায়নি আপনাদের। এইদিকে আকাশ বাসায় আসে। বাবা মা তো চলে যেতে চায় কালকে। আমি বলেছি আরো কয়েকদিন থাকার জন্য। ওনারা না থাকতে চাইলে তো কিছু করার নেই। তারপরও ওনারা চলে গেলে আমার কেমন একটা লাগবে। একটা কাজ করতে পারো তাহলে, কি কাজ? তুমি ওনাদের সাথে যাও। তোমার কি মাথা খারাপ নাকি? আমার মাথা কেন খারাপ হবে? আমি যদি যাই তোমার দেখাশোনা কি করবে? সে ভাবতে হবে না তোমাকে। অফিসে নতুন পিএ রেখেছো নাকি, যে সে খেয়াল রাখবে? এই জন্য মানুষ বলে মেয়েদের মনে সারাক্ষণ সন্দেহ থাকে। সে থাকবেই। হয়েছে, আমি তাহলে কাল তোমাদের যাওয়ার ব্যবস্থা করতেছি। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমি কয়েকদিন পরে এসে তোমাকে আবার নিয়ে আসবো। সত্যি বলছো তো? হুম, সত্যি বলছি। তা আমি যখন কয়েকদিন থাকবো না, সেজন্য আজকে একটু। আমি মাঝে মাঝে ভাবতে থাকি। কি ভাবো আমাকে একটু বলো। কিছু না, সময় কিন্তু চলে যাচ্ছে। তুমি বের করো তাহলে। এই নাও, বের হলাম। এরপর ওরা লুডো খেলতে বসে গেল। লুডো ওরা বাজিতে খেলে প্রতিদিন। কিসের বাজি তা আপনাদের এখন না জানলেও চলবে। আপনারা শুধু দেখতে থাকেন বাজিতে কে জেতে। এইদিকে খেলা চলতে থাকে। শেষ পর্যায়ে এসে ইরা তো হেরে যায়। হেরে নাকে কান্না শুরু করে দিল। কেননা ইরা হেরে যাওয়া মানেই না থাক সবটা আপনাদের জানতে হবে না। কেননা আপনারা শুধু এটা দেখেন সামনে কি কি হয় কিছুক্ষণ পরে। তাহলে এখন চলো। বাজিতে যখন হেরে গেছি তখন যেতে তো হবেই। এরপরের কাহিনী আপনাদের আর বললাম না। পরের দিন সকালবেলায় সবাই নাস্তার টেবিলে, শুধু ইরা আর আকাশ বাদে। তখনই কি ব্যাপার, ভাইয়া আর আপু ওনাদের তো দেখছি না। সে আমি কি করে বলবো, তুমি সকালে ওদের ডেকে দিতে। আমি তো সকালে ডাকার জন্য গিয়েছিলাম, কিন্তু কি লাভ হলো, ওনাদের রুমে তো ঢুকতেই দিল না, বারবার পাসওয়ার্ড চাচ্ছে, সেই জন্য আমি চলে এসেছি। আচ্ছা, আকাশ টিকিট বুক করেছে কিনা কিছুই তো বলেনি। আমরা কখন বের হব তার সম্পর্কেও কোনো কিছুই তো বলছে না। তার উপর ওদের জাগানোও ঠিক হবে না।
সেটাই, তোমরা খাওয়া শুরু করো। ওরা যদি আসে আমি ওদের খেতে দিয়ে দিয়ে তখন কথা বলে নিব। তুমিও তাহলে খাওয়া শুরু করো। এদিকে ওনারা তো খেয়ে অন্যদিকে আকাশ আর ইরা ঘুম থেকে উঠে দেখে সকাল 9টা বাজে। তুমি এতক্ষণ ধরে ঘুমালে, আমাকেও উঠতে দিলে না। এখন নিচে নামলে সবাই কি ভাববে? কেউ কিছুই ভাববে না, সবাই জানে বিয়ের কথা, বউ জামাই একটু লেট করেই ওঠে। আমার ভাই আর ভাবি তো অনেক আগেই উঠে গেছে। তাহলে এখন চলো, আমরাও নিচে যাই। আগে গোসল শেষ করে নাও। এদিকে কিছুক্ষণ পরে ওরা গোসল শেষ করে নিচে নামে। তখন ইরার মা শুধু টেবিলে বসেছিল, বাকিরা তখন টিভি দেখছিল। সেজন্য ওরা খেতে বসে। ইরার মা ওদের খাবার দিচ্ছিল। তা আকাশ, আমাদের টিকিট কখন কাটলে আমরা বের হব কখন? আপনারা সন্ধ্যায় বের হবেন, রাত 10টায় আপনাদের ফ্লাইট। তাহলে আমি বরং আমাদের জামা কাপড়গুলো লাগেজে করে রাখি। আকাশ, আমি তাহলে আমার জামা কাপড়ের সাথে তোমার কিছু নিব নাকি? তুই কেন জামা কাপড় গুছাবি? কেননা আমিও যাব তোমাদের সাথে। তুই কেন আসবি এখন? কেন আম্মু? আমি আসলে কি বেশি অসুবিধা হয়ে যাবে তোমাদের? আমি কি তা বলতে চেয়েছি নাকি? তাহলে কি বলতে চেয়েছো? তুই যদি আমাদের সাথে আসিস তাহলে আকাশকে কে দেখবে? ও একা একা এত কিছু কি করে দেখবে রে? আমি তো অনেকবার বুঝিয়েছি, কিন্তু কিছুতেই তো আমার কথা শুনতে চাইছে না। তুই আকাশকে কিছু বলিসনি তো? আম্মু, আমি ওকে শুধু বলেছি তোমরা চলে গেলে আমার মন খারাপ থাকবে, সেজন্য ও এখন তোমাদের সাথে আমাকে পাঠিয়ে দিবে। এটা কোনো কথা? তুমি এখানে থেকে মন খারাপ করছে, ওখানে কয়েকদিন থেকে এসো। কি জামাই বাবা, তুমি একা একা কি ভাবো এত কিছু সামলাবে? কি যে বলো না আম্মু, বিয়ের আগে তো আমি একাই ছিলাম, তখন যেভাবে সবটা দেখে রাখতাম, এখন ঠিক তেমনি ভাবে দেখে রাখবো সবকিছু। এই কথা বলে কি বোঝাতে চাও তুমি? যাক বাবা, তুমি আবার হঠাৎ করে রেগে এলে কেন? তার আগে এটার উত্তর দাও। আমি তোমার লাইফে না আসলেও তোমার মনে হয় কোনো সমস্যাও হতো না, সেজন্য এখন একা থাকতে চেয়েছো। হায় আল্লাহ, এই কার পাল্লায় পড়েছি আমি। আচ্ছা, তোমাকে এত ভাবতে হবে না, তুমি এখন যাও তাহলে। এখন তো আমাকে তাড়িয়ে দিবে? বড় হয়ে গেছে যে আমি। যাক বাবা, কি থেকে কি নিয়ে গেলে? আরে মজা করছিলাম আমি। তুমি কি সিরিয়াস ভাবে বলতেছো? হুম, তাহলে আমি তোমার কিছু শার্ট নিয়ে যাই, কিন্তু তুমি কবে আসবে তা তো বলো। আমার কাজ শেষ হলেই চলে আসবো। ঠিক আছে। এইদিকে সন্ধ্যা হতে আকাশ ওনাদের নিয়ে বেরিয়ে পড়ে। একে একে 7টা গাড়ি বের হয়। একটার মধ্যে আকাশ আর পুরো পরিবার, বাকিগুলোতে আছে সিকিউরিটি। ওরা যেতে থাকে এয়ারপোর্টের দিকে। ওখানে ওনাদের সব টিকিট জমা দিয়ে প্লেনে এসে অপেক্ষা করতে থাকে। আচ্ছা আবির, হ্যাঁ বলো। ভাইয়াও কি আমাদের সাথে যাবেন? না তো। তাহলে উনি এখানে প্লেনে, এটা কি ভাবে সম্ভব? এই পুরো এয়ারপোর্টে দেখতেছো, ও চাইলে এখানে থাকা প্রতিটা ফ্লাইট অফ করে দিতে পারে 2-3 দিনের জন্য। তাছাড়া এবার এয়ারপোর্টের মালিক যিনি, উনি আকাশের পরিচিত নাকি, সম্পর্কে কি হয়, যার জন্য আকাশের এখানে কোনো অসুবিধা হয় না। কি বলো, ওনার এত ক্ষমতা? কিন্তু তুমি এত কিছু জিজ্ঞেস করছো কেন? আসলে এভাবে প্লেন পর্যন্ত কেউ আসতে পারে তা জানা ছিল না, সেই জন্যই তোমাকে জিজ্ঞাসা করা। এইদিকে আকাশ ওনাদের বিদায় দিয়ে চলে আসে। এইদিকে ইরার অনেক মন খারাপ, তাও কিছু করা নেই। ওনাদের বিদায় দিয়ে আকাশ এয়ারপোর্ট থেকে বের হয়। স্যার, এখন কি অফিস যাবেন নাকি বাসায়? এত রাতে অফিসে কোনো কাজ নেই, বাসায় চলো। ঠিক আছে স্যার। এরপর ওরা বাসায় নিয়ে আসে। এইদিকে বন্ধু, কত দূর কি করলি? আরে, এত ধৈর্য ধরা হলে কি চলে? এখনো অনেক কিছু বাকি আছে। আমি তোর কথা ঠিক বুঝতে পারিনি। আমি অনেক বড় একটা জাল বিছিয়ে রাখবো, ওটাতে ওকে ধরা তো পড়তেই হবে। এটা তো খুশির খবর। এখানে খুশির খবর হলো কি করে? আকাশ তো এখানে, আর ওই দিকে ওদের দেখাশোনা করার জন্য কেউ নেই। এই সুযোগ আমরা ওদের উপর হামলা করতে পারবো। তাহলে তো আমাদের ওই দেশে যেতে হবে। দরকার হলে যাব।
তাহলে আমরা যাওয়ার ব্যবস্থা করি, কি বল? তার আগে আমাদের লোক পাঠাতে থাকি এক এক করে, কিন্তু হাতিয়ার কি করব? হাতিয়ার ব্যবস্থা আমি করব। এখন শুধু আমাদের দেশে ফিরার ফালা। সত্যি আব্বু, কত বছর পরে আবার দেশে ফিরতে পারবো। আর দেশে ফিরেই ওকে মেরে আবারও রাজত্ব করব। কিন্তু আকাশ কি আসতে চাইবে? ওর পরিবারের লোকেরা যখন আমাদের কাছে থাকবে তখন তো ওকে আসতে হবে। বুদ্ধি তো খারাপ না। এইদিকে ওরা যে নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে তা তো আপনারা জানেন, কিন্তু আকাশ তো জানে না। তাও আকাশ ওই দেশে সিকিউরিটি লাগিয়ে রাখে যেন ওনাদের কোনো সমস্যা না হয় 2 দিন পরে। আকাশ, কবে আসবে তুমি? সবে মাত্র 2 দিন হলো। তো কি হয়েছে? তোমাকে ছাড়া একা একা ভালো লাগছে না। তাহলে চলে আসো আমেরিকায়। একা একা তো আসবো না। আমার জন্য তাহলে আরো কয়েকটা দিন অপেক্ষা করো। তবে যাই করো না কেন, বেশি লেট করা যাবে না। ঠিক আছে, মনে থাকবে। তাছাড়া আমি কতটা ব্যস্ত থাকি তুমি তো জানোই। সেটা জানি বলেই তো বেঁচে গেলে তুমি। সত্যি কি তাই? জি, তাই। এখন ঘুমাও, আমি ঘুমাবো। আমার তো লেট হবে। সময় দেখেছো? তুমি কি ভুলে গেছো আমরা আলাদা দেশে? ভুলে গিয়েছিলাম। তাহলে আমি ঘুমাই, তুমি জেগে থাকো। আচ্ছা, তাই করতেছি। পরের দিন আকাশ বের হয় অফিসের দিকে। এইদিকে রাজীব, রিয়াজ আর ডেভিল চলে আসে দুবাইতে। ওরা দুবাইতে আসার একদিন পরে ওরা আর বাকিদের কিডন্যাপ করে নেয়, আর সেই খবরটা আকাশকে জানিয়ে দেয়। আকাশ তো খবরটা শুনে অবাক হয়, কেননা রিয়াজ যে এই পর্যন্ত যেতে পারবে তা বুঝতে পারেনি। এদিকে আকাশ ও সিকিউরিটিদের নিয়ে একটা প্রাইভেট জেট নিয়ে রওনা দেয়। এইদিকে রিয়াজ তো ঠিকানা দিয়ে দেয়, সেজন্য আকাশ ওর ঠিকানায় আসে। ঠিকানা হচ্ছে যেখানে আকাশ একবার রিয়াজ আর ওর ছেলেকে মারতে চেয়েছিল, সেটা ওই জায়গাটা। আকাশ তো সব রকম প্রস্তুতি নিয়েই আসে। একদিকে আকাশ, অন্যদিকে পুরো জায়গা আকাশের সিকিউরিটি। এইদিকে ভিতরে আসে। ভিতরে এসে ডেভিল আকাশকে দেখে চমকে যায়, কেননা 3 বছর আগে ডেভিল আকাশকে মারতে এসেও মারতে পায়নি। উল্টো আকাশ ডেভিলের কপালে একটা পাথর ছুঁড়ে মারে, এতে করে ডেভিলের কপালে এই দাগটা হয়ে যায়। তুই তো সেই ছেলে। চিনতে যখন পেরেছিস তখন এটাও জানিস আমি তোর কি অবস্থা করতে পারি। সেজন্য ভালোই হবে ওদের ছেড়ে দে। ছেড়ে দেওয়ার জন্য তো তোদের আমি তুলে আনিনি। সে যাক গিয়ে তোর পুরো সম্পত্তি আমার নামে লিখে দে, তাহলে আমি সবাইকে ছেড়ে দিব। আকাশ, এই কাজটা ভুলেও করো না। আমার কাছে তোমরা গুরুত্বপূর্ণ। কাগজ দাও, আমি সাইন করে দিচ্ছি। এই নে কাগজ। এইদিকে ডেভিল কাগজ এগিয়ে দিলে আকাশ সাইন করে দিয়ে দেয়, কিন্তু তা তো ওরা বাকিদের ছাড়তে চাইছে না। সেজন্য আকাশ বাধ্য হয়ে ও সিকিউরিটিদের সিগন্যাল পাঠায়। ওরা বাহির থেকে আসতে আসতে এক একে যাকে সামনে পাচ্ছে তাকেই মারতে থাকে। তুই এত বড় চিট করতে পারলি? তুই যে আমার সাথে চিট করলি, সাইন করে দেওয়ার পরেও যখন আমার কথা শুনলি না, তখন আমি কেন তোর কথা শুনবো? রাজীব, তুই বসে আছিস কেন? মর সরাতে। এইদিকে এক একে ওরা আসে আকাশকে মারতে, কিন্তু এইদিকে সিকিউরিটিগুলো এক এক করে সবাইকে মারতে থাকে। কিছু সিকিউরিটি তো আকাশের পরিবারের সবাইকে নিরাপদে বের করে নিয়ে যায়, বাকিরা আকাশের সাথে থেকে আটকে ফেলে। আমাদের ছেড়ে দে আকাশ। তোদের ছেড়ে দিব? তোরা আবার আমার পরিবারের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবি, তা কি করে হতে দিব? প্লিজ ভাই, এভাবে বলিস না। আমাদের ছেড়ে দে এবারের মতো। গতবার তোরা তো বেঁচে গেলি, কিন্তু এবার তোদের মৃত্যু আমি নিজের চোখে দেখা ছাড়া এখান থেকে যাব না। দেখ ভাই, আমাদের মারিস না। দরকার হলে আমি তোর থেকে যা নিয়েছি তা তোকে ফিরিয়ে দিব। তোরা মারা গেলে তা তো আমি এমনিতেই ফিরে পাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তোরা বারবার আমার হাত থেকে বেঁচে যাস, এবার আর তেমনটা হবে না। বিশ্বাস কর, আর তোর ক্ষতি করব না। সিকিউরিটি, তোমরা আমারই সামনে তোমাদের বন্দুকে যতগুলো গুলি আছে সবগুলো গুলি ওদের শরীরে ঢুকিয়ে দাও, যেন 1 ইঞ্চি জায়গা না বাঁচে। এরপর আকাশের ইশারায় ওরা 200টা গুলি ওদের 3 জনের উপর করতে থাকে। এতে ওদের কি একটা অবস্থা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এতে করে 3 জনের রক্তে পুরো রুমটা ভরে যায়। এবার এই রুমে 3টা বোমা লাগিয়ে দাও, স্যার, বোমা কেন? যেন ওদের অস্তিত্ব আর এখানে কি কি হয়েছে তা যেন কেউ বুঝতে না পারে। ঠিক আছে স্যার।
ওরা বোমা লাগিয়ে দেয়। এরপর যা কিছু হলো তা তো আপনারা বুঝতেই পারছেন। ওরা রুম থেকে বের হয়ে বোমাটা ব্লাস্ট করে দেয়। এতে করে পুরো রুম থেকে শুরু করে বিল্ডিং ধ্বংস হয়ে যায়। এরপর আকাশ চলে আসে ওর শ্বশুর বাড়িতে। ওখানে আসতেই ইরা এসে জড়িয়ে ধরে আকাশকে। তোমার কিছু হয়নি? এই দেখো, আমি একদম ঠিক আছি। তাছাড়া চিন্তা করো না, এরপর আর কোনো শত্রু তৈরি হবে না আমাদের। তোমাকে না হারালেই হবে। সত্যি, বন্ধুর অহংকারী বোনের থেকে তুমি এখন লক্ষ্মী একটা বউ হয়ে গেলে। এই কথাটা শুনে ইরাসহ বাকিরা হেসে দেয়। এর ভিতরেই গল্পটা শেষ হলো। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। আপনাদের অনুরোধে গল্পটা আবার নতুন করে লেখা, সেজন্য কোনো কাহিনী আর বাকি রাখিনি। সেজন্য গল্পটার কাহিনী আমরা এখানেই শেষ করলাম।